FM. The night comes alive with Grameenphone. হ্যালো চট্টগ্রাম, হ্যালো বাংলাদেশ। ঘড়িতে সময় রাত 12:02 এবং আমরা চট্টগ্রাম দিয়ে শুরু করেছিলাম, কারণ এই মুহূর্তে আমরা চট্টগ্রামে এবং একটা বছর পরে ঠিক একটা বছর পরে আমরা চট্টগ্রামে আবারও ভূত এফএম নিয়ে ফিরে এসেছি একটা বিশেষ রাতে, যে রাতকে বলে ফ্রাইডে দ্য 13th। অর্থাৎ এরকম রাত বছরে কয়েকবার আসে। গত বছরে মনে হয় 3বার ছিল, এবছরে এটা প্রথম ফ্রাইডে দ্য 13th। এটা নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই যে সমস্ত কথা শোনা যায়, এটা বিশ্বাস অবিশ্বাস, আমরা বিশ্বাস করি কিনা, আপনারা বিশ্বাস করেন কিনা, এটা দিয়ে কিছু যায় আসে না। যে সমস্ত কথা প্রচলিত আছে সেই সমস্ত বিষয় নিয়ে কিছু কথা শুনবো। এই মুহূর্তে আমরা চট্টগ্রামে আছি এবং আপনারা সবাই শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আর এই মুহূর্তে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আগামী সপ্তাহে হয়তো আমরা ঢাকা থেকেই করবো, সুতরাং যে কেউ ঘটনা পাঠাতে পারেন এবং আমাদের স্টুডিওতে আসতে পারেন। আর আমাদের ফেসবুক পেজে আজকে চিটাগংয়ের যে সমস্ত অতিথিরা আমাদের সঙ্গে অংশগ্রহণ করছেন তাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে, সুতরাং আপনারা চাইলেই চলে যেতে পারেন www.facebook.com/radiofurti অথবা www.facebook.com/bhutfm.russell, যেইখানে এই ভিডিওটা আপলোড করা আছে। তো আমরা আজকের শো শুরু করব, সমস্ত গেস্টরা আমাদের সঙ্গে আছেন। তবে তার আগে আজকে যেহেতু অনেক অন্যরকম একটা রাত, অনেকের কাছে, আমার আপনার কাছে না হলেও অনেকের এই রাত নিয়ে অনেক ধরনের কথা অনেক ধরনের কথা প্রচলিত যেমন আছে, অনেকে বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করেন না। সুতরাং বিশ্বাস অবিশ্বাস সব সরিয়ে রেখে বলবো কি কথা আছে সেগুলো জাস্ট জেনে নিন। চলুন শুনে আসি ফ্রাইডে দ্য 13th নিয়ে কিছু কথা। ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে কি শুধুই কুসংস্কার, নাকি সত্যি দিনটার আলাদা কোনো বিশেষত্ব আছে? গত ফেব্রুয়ারিতে একটা শুক্রবার কাটালাম আমরা, যেদিন তারিখটা ছিল 13। সব কিছু কি প্রতিদিনের মতোই ঘটেছিল সেদিন, নাকি দিনটি অশুভ ছিল আপনার জন্য? একটু মনে করার চেষ্টা করুন। যদি ধরে নেন যে শুধু একটা ওয়েস্টার্ন সুপারস্টিশন, তাহলে এক্ষুনি মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলুন। যদি মনে করেন ফ্রাইডে দ্য 13th সম্পর্কে জানা মানে শুধু শুধু টেনশন বাড়ানো, তাহলে শোনা বন্ধ করুন। আর যদি সত্যি এই দিনটি নিয়ে কোনো কৌতূহল থাকে, শুধু তাহলেই জেনে নিন এই দিনটির খুঁটিনাটি। গত মাসে আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম কে কে বিশ্বাস করেন ফ্রাইডে দ্য 13th অশুভ। কেউ বিষয়টি স্রেফ একটা কুসংস্কার বলে যেমন উড়িয়ে দিয়েছেন, তেমনি কেউ কেউ এদিনে জীবনে ঘটে যাওয়া কিছু নেগেটিভ ঘটনার সাথে দিনটির সাদৃশ্য খুঁজেছেন বা খারাপ কিছু ঘটার জন্য দিনটিকে দায়ী করেছেন। কেউ কেউ জাস্ট অধৈর্য হয়ে অপেক্ষা করেছেন পরবর্তী ঘটনা শোনার জন্য। আমরা আমাদের কাছের কিছু মানুষের কাছে জানতে চেয়েছিলাম এই দিনটির সম্পর্কে। চলুন শুনে আসি তারা কি বলেন। ফ্রাইডে দ্য 13th তো একটা হরর ফিল্ম, ওই যে জেসন, ওই জেসনের মুভিটা, তাই না? Friday the 13th, I don't know, আমি আসলে হিস্ট্রিটা জানি না, বাট আমি জাস্ট জানি যে Friday the 13th মানে কোন একটা কুফা আছে ডেফিনেটলি, সো ইয়া। ফ্রাইডে দ্য 13th এটা আবার কি? নর্মালি ফ্রাইডে আমাদের জন্য অনেক অসপিশিয়াস একটা দিন, আমরা অনেক ভালো মনে করি, মঙ্গল মনে করি দিনটাকে। কিন্তু যখন 13th এটার সাথে অ্যাড হয়, 13th ফ্রাইডে, তখন কিন্তু খুব ভয়ানক একটা ব্যাপার হয়ে যায়, ভয় লাগে, স্পেশালি বিকজ ব্ল্যাক ফ্রাইডে কিন্তু এখান থেকেই এসেছে, আর 13 ইজ ভেরি আনলাকি নাম্বার। সো সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা খুবই বলতে পারি ভৌতিক। ফ্রাইডে দ্য 13th
তো ব্ল্যাক ফ্রাইডে, না না, এইসব নিয়ে আমি একদমই কথা বলতে পছন্দ করি না। দিস ইজ বেসিক্যালি when Jesus was crucified. জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এই দিনটিতে কোনো দুর্ঘটনা ঘটা মানেই দিনটিকে দায়ী করা। The history. এবার চলুন জেনে আসি পশ্চিমা পৃথিবী কি ভাবে এই দিনটিকে নিয়ে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী কোনো মাসের কোনো একটি শুক্রবার যদি 13 তারিখে গিয়ে পড়ে, তাহলে সেটাকে বলা হয় ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে। বলা হয় মধ্যযুগ থেকেই এই দিনটিকে সবাই অশুভ হিসেবেই ভেবে রাখে। উদাহরণ হিসেবে প্রথমেই আসে যীশু খ্রিস্টের লাস্ট সাপারের কথা। গুড ফ্রাইডে ঠিক আগের রাতেই মন্ডি থার্সডেতে খাবার টেবিলে উপস্থিত ছিলেন 13 জন ব্যক্তি, যাদের ভেতরে জুডাস ছিলেন পার্টির 13 নম্বর সদস্য। এবং পরের দিন যীশু খ্রিস্টকে কিভাবে ক্রুসিফাই করা হলো তা তো আপনারা সবাই জানেন। বাইবেলে আরো বলা আছে যে এই দিনটিতেই নাকি ইভ অ্যাডামের হাতে নিষিদ্ধ ফলটিও তুলে দিয়েছিলেন। তারপরে যেমন ফ্রাইডে দ্য 13th অক্টোবর 1307 শত নাইটস টেম্পলার্সরা ফ্রান্সে কিং ফিলিপ দি ফোর্থ দ্বারা অ্যারেস্টেড হন। এমন আরো অনেক ঘটনাই আপনি খুঁজে পাবেন ইতিহাসে। যেহেতু প্রতিটি তথ্যই সংগ্রহ করা, তাই তাদের সংখ্যা আর নাইবা বাড়ানো। অনেক বিজ্ঞজনদের ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে নিয়ে ধারণা কিন্তু পুরোটাই উল্টা। অনেকেই মনে করেন যে 19th সেঞ্চুরির আগে ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে কোনো লিখিত তথ্য নাকি খুঁজেই পাওয়া যায় না। আবার অনেকে মনে করেন এইটি প্যারাস্কেভিডে ক্যাট্রিয়া ফোবিয়া মানে ও মাই গড নামে জাস্ট একটা ফোবিয়া, মানে বুঝছেন তো, একটা ভয়, ফোবিয়া। যেমন ড্যান ব্রাউনের 2003 সালের নভেল দা ভিঞ্চি কোডে, বা জন জে রবিনসনের 1989 যে ওয়ার্কটা ছিল বর্ন ইন ব্লাড, দ্য সিক্রেটস অফ ফ্রিমেসনরি, বা মরিস ড্রুয়নের হিস্টোরিক্যাল যে নভেল সিরিজগুলো আছে দি অ্যাকাস্ট কিংস, এর মতন কিছু বই এই নাইট টেম্পলার্স এবং এই যে ফ্রাইডে দ্য 13th সুপারস্টিশনটাকে মেলানোর চেষ্টা করেছে। যদিও অনেক এক্সপার্টরাই মনে করেন এই কোরিলেশনগুলো আধুনিক সময় খুঁজে বার করা। এছাড়াও অনেকে মনে করেন যে 1307 সালে প্রকাশিত টমাস ডাব্লিউ লসনের পপুলার যে নভেলটা ছিল ফ্রাইডে দ্য 13th কারণেই এই সুপারস্টিশনটা অনেকের মনে ছড়িয়ে পড়েছে। বইটিতে একজন অসৎ ব্রোকার এই সুপারস্টিশনকে কাজে লাগিয়ে ওয়াল স্ট্রিটে একটা প্যানিক সৃষ্টি করে। আমেরিকায় 8% মানুষ ভয়ে রয়েছেন এই দিনটিকে নিয়ে। আচ্ছা, এই দিনটির কোনো সুফল আছে কি? অবশ্যই, দেখি আমরা। Flip side of Friday the 13th. 1993-তে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত জার্নালের তথ্য অনুযায়ী 13 তারিখের শুক্রবারের জন্য অন্য দিনের চাইতে সড়ক দুর্ঘটনার মতন বিষয়গুলো নাকি বেশি ঘটে। অন্যদিকে 2008 সালে প্রকাশিত ডাচ সেন্টার ফর ইন্স্যুরেন্স স্ট্যাটিস্টিক্স বলছে এই দিন নেদারল্যান্ডে অন্য দিনের চাইতে যেমন অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে যায়, তেমনি চুরি এবং অগ্নিকাণ্ডের ঘটনাও নাকি কম ঘটে। দিনটিকে অশুভ ভাবার কারণেই অনেকে এই দিনটিতে বাড়ি থেকে বেরোনি না, একটু বেশি সতর্ক থাকেন। ড্রাইভ করলেও সেটাও করেন খুব সাবধানে। এখন নানা মানুষের তো নানা মত থাকেই। Confusion. অনেকে মনে করেন নিউমারোলজিতে 12 সংখ্যাটির অর্থ কমপ্লিটনেস। একটু চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন 12 months of the year, 12 hours of the clock day, the 12 deities of Olympus, 12 tribes of Israel, 12 apostles of Jesus, 12 signs of the zodiac, the 12 years of the Buddhist cycle. অন্যদিকে সংখ্যা 13 মানে কমপ্লিটনেসের উল্টোটা। 13 সংখ্যাটিকে নিয়ে আমরা খুব একটা ঘেটে দেখতে চাই না, কেন 13 মানে খারাপ, অশুভ। এটা কি শুধুই খুব পুরনো একটা সুপারস্টিশন? অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে ইটালিতে 13 সংখ্যাটিকে কিন্তু শুভ করে দেখা হয়, সেখানে বরং অশুভ ধরা হয় ফ্রাইডে দ্য 17th-কে। গ্রিকরা মনে করে টিউসডে দ্য 13th হচ্ছে অশুভ। দিনটির ওপরে এরিস অর্থাৎ দ্য গড অফ ওয়ারের প্রভাবের কারণেই এমনটি মনে করা হয়। সুতরাং ভয়ের কিছু নেই। অনেক ধর্মে, অনেক দেশেই 13 কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। ম্যাথামেটিক্সের 13 6th প্রাইম নাম্বার এবং একটি হ্যাপি নাম্বার। চীন এবং কোরিয়ান নাম্বার হিসেবে 7কেই বাই দ্য ওয়ে অশুভ ধরা হয়।
আমি আবার রিপিট করছি, 7কে কিন্তু অশুভ ধরা হয় চীন এবং কোরিয়াতে। সবশেষে স্বস্তি দিতে টেলর সুইফটের এমটিভি ইন্টারভিউতে বলা কথাগুলো জানিয়ে দিচ্ছি আপনাদের। ফেব্রুয়ারি ফ্রাইডে দ্য 13th আপনাদের পাঠানো অনেকের মেসেজ ছিল গায়িকা টেলর সুইফটের মতোই। I was born on the 13th, I turned 13 on Friday the 13th. My first album went solo in 13 weeks. My first #1 song had a 13-second intro. কি করা যাবে, কি করা যাবে না। ফ্রাইডে দ্য 13th-কে বলা হয় দ্য মোস্ট ওয়াইড স্প্রেড সুপারস্টিশন। আর সে কারণে যে কোনো নতুন ব্যবসা শুরুর জন্য এই দিনটিকে বেসিক্যালি অমঙ্গলজনক বলেই ধরা হয়। অনেকে দূরের যাত্রা বাতিল করে দেন এই দিন। কিছু কিছু নিষেধাজ্ঞা বেশ অদ্ভুত ধরনের, যেমন এই দিন অনেকেই ঘরের ভেতরে ছাতা মেলতে নিষেধ করেন। ঘরের ভেতরে ছাতা, হ্যাঁ, বড় ধরনের সারপ্রাইজ এড়িয়ে চলতে পরামর্শ দেন। ওকে, সারপ্রাইজ। চাঁদের নিচে কাউকে কোনো কথা দেওয়ার থেকে বিরত থাকতে বলেন কেউ কেউ। আর কেউ নন, স্বয়ং শেক্সপিয়ার বলেছেন, ও সোয়ার নট বাই দ্য মুন, দি ইনকনসিস্টেন্ট মুন, that monthly changes in her circled orb, lest that thy love prove likewise variable. বলেছেন জুলিয়েট ক্যাপুলেট in Shakespeare's most famous tragedy. বুঝছেন তো কোনটা? বন্ধু বান্ধব নিয়ে খাবার খেতে যাচ্ছেন, খুব ভালো কথা। অতিথি সংখ্যাটা 13 বা 13-র কম অনেকে বলেন রাখতে আর কি এই দিনে। অনেকে আবার বলেন যে এই দিনে নাকি আয়না ঢেকে রাখতে হয়। আবার অনেকে বলেন যে এই দিনে কোনো মাছের প্রচলিত নাম মুখে নাকি আনতে নেই। যেমন ধরুন, ইলিশ মাছ না বলে আপনি যদি এখন টেনিউলোসা ইলিশা বলেন, মানে যেটা হচ্ছে কি বেসিক্যালি ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, তাহলে হয়তো ঠিকঠাক থাকবে আর কি। অনেকে রাতে শোবার সময় যে পাশ হয়ে শুন উঠতে চান সেই পাশ দিয়ে। বিশেষ করে দেয়ালের দিকে ফিরে ঘুম ভাঙলে ধরা হয় নাকি ব্যাড লাক। এমন আরো অনেক কিছু ভাবেন পশ্চিমা দেশের মানুষেরা। কি ভাবছেন? ভাবছেন না যে জাতি হিসেবে অ্যাকচুয়ালি বাঙালিরা অনেক কম কুসংস্কারাচ্ছন্ন? সত্যিই তাই। ধরে নিতে পারেন যে ফ্রাইডে দ্য 13th জাস্ট একটা সুসংস্কার, এটি একটি ফোবিয়া। যাই ভাবেন না কেন, পরামর্শ একটাই, এই দিন নিয়ে খুব একটা বেশি ভাবতে যাবেন না, কারণ আপনার ইচ্ছা শক্তি, আপনার চিন্তা শক্তি, আপনার বিশ্বাস এইসবের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। শুনে ফেললাম ফ্রাইডে দ্য 13th নিয়ে, এবং আমি একটা কথা বলবো, এখানে বলতেই হয়, সেটা হচ্ছে যে থাকে না যে এইটা আজকে সামনে এই ঘটনাটা ঘটলো আমার, তাহলে আজকে দিনটা অশুভ হবে। হ্যাঁ, হতে পারে। যে মুহূর্তে আপনি ভাববেন সেই মুহূর্তে সেটা এফেক্টিভ হয়ে যেতে পারে, কারণ আপনার চিন্তা শক্তি, আমি একটু আগে বলছিলাম যে শুনলেন একটু আগেও যে আপনার চিন্তা শক্তি সবচাইতে বেশি পাওয়ারফুল। সো এটা আপনার এগেনস্টেও কাজ করতে পারে, আবার আপনার মতো করে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। আমরা কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাব ঘটনায়। আমাদের প্রথম অতিথি চিটাগংয়ে আমরা এখন আছি। নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন, এন্ড থ্যাংক ইউ গ্রামীণ ফোন আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা শুরু করছি আমাদের চিটাগং এপিসোড, যদিও বেশ আগে শুরু হয়ে গেছে। আমাদের প্রথম অতিথি তুষার, এবং আপনারা জানেন যে এই চিটাগংয়ে কর্ণফুলী নদীর পাড়ে চিটাগং, তাই না? এবং আমাদের প্রথম ঘটনাটা কর্ণফুলী নদী কেন্দ্রিক, একেবারেই চট্টগ্রামের ঘটনা। চলুন শুনে আসি তুষারের কাছ থেকে। আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাইকে খুব বেশি থ্যাংক ইউ আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য। আজকে চট্টগ্রামের এপিসোড, যেহেতু চট্টগ্রামের মূলত যে জিনিসটা নিয়ে মূলত পরিচিত, ওই জিনিসটা নিয়েই আমার স্টোরিটা। তো আজকে আমার স্টোরিটা আমি শেয়ার করছি। আমার নাম হচ্ছে তুষার, আমি এসেছি মুরাদপুর বিবিরহাট থেকে। আমার স্টোরিটা হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীকে নিয়ে। আর আমার সাথে যখন ঘটনাটি হয়েছে, এটা গত বছর এই টাইমেই, শীতের টাইমে। তো তখন আমার বাসা ছিল নতুন ব্রিজের ওই পারে, মৈজেটেক নামক একটা জায়গা আছে, সেখানে আমার নতুন বাড়ি করেছে আমার আব্বু। তো যাই হোক, আমার আব্বু থাকা অবস্থায় ওখানে আমি থাকতাম। তো একদিন বাসা থেকে সবাই প্ল্যান করলো যে তারা 10 দিনের জন্য বেড়াতে যাবে। বাট আমার শো থাকার কারণে, আমি ভোকালিস্ট, আর আমার শো থাকার কারণে আমি যাইনি। তো ফার্স্টের দিন বাসার মধ্যে ভালো লাগছিল না, একা একা খুবই খারাপ লাগছিল। তার কারণে কোনো রকম ইয়ানা করে ঘুমিয়ে পড়েছিলাম। সেকেন্ড দিন বের হয়ে যায় বাসা থেকে আড্ডা দেওয়ার জন্য। ফ্রেন্ডদের সবাইকে বলেছিলাম আমার সাথে আমার বাসায় থাকার জন্য,
বাট কেউ রাজি হয়নি, অনেক রকম এক্সকিউজ দেখিয়েছিল। তো মন খারাপ করে এই নতুন ব্রিজের দিকে আসলাম বাসায় যাওয়ার জন্য। তো বাসায় যেতে ইচ্ছা করছিল না, যার কারণে আমি নতুন ব্রিজে কিছুক্ষণ বসি। তো হুট করে মাথায় চিন্তা আসলো যে আমি কর্ণফুলী নদীর পাড়ে গিয়ে বসি। কোন নদীর পাড়ে সেটা আমি বলতে চাচ্ছি না লিসেনারদের, সেজন্য আমি বলছি না। তো যে কোনো একটা পাড়ে গিয়ে আমি বসলাম কিছুক্ষণ। এরপরে বসার পরে ওখানে মানে একেবারে নীরব একটা জায়গা ছিল, 3টা নৌকা বাঁধানো। তো বসলাম, বসে কানে হেডফোন লাগিয়ে নিজে নিজে গানও করছি, গানও শুনছি। বাট কখন যে টাইমটা স্পেন্ড হচ্ছে সেটা আমার টোটালি মাইন্ডের বাইরে চলে গেছে। বিকজ আমি ওখানে বসার পর আমার এত অদ্ভুত রকমের ভালো লেগেছিল যে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যখন আমার মূলত সেন্সটা আসছে তখন আমি খেয়াল করলাম যে ফজরের আজান হচ্ছে। তো ফজরের আজান যখন হচ্ছে আমি চিন্তা করলাম যে এতক্ষণ সময় পার হয়ে গেল আর আমি টেরও পেলাম না। তো নিজে নিজে হেসে ওখান থেকে উঠে বাসার দিকে রওনা দিলাম। তো সেদিন অনেক ভালোই লেগেছিল, যার কারণে আমি সেকেন্ড দিন আবার আড্ডায় গিয়ে কোনো ফ্রেন্ডদেরকে বলি নাই যে আমি গতকালকে কোথায় গিয়েছিলাম, কোথায় বসেছি, কিছুই বলিনি। তো সেকেন্ড দিন সেম আবার এসে ওই জায়গাতে বসলাম। বসার পর ওখানের মধ্যে ওই দিন একটা জিনিস ছিল যে ওখানে নৌকার মধ্যে একজন মানুষ বসেছিল, বসে বসে সিগারেট খাচ্ছিল। তো ওনার মতো উনি বসেছিল, আমি দেখে তেমন তোয়াক্কা করলাম না করে আমি গিয়ে আমার মতো বসেছিলাম, বসে পড়লাম ওখানে। তো বসার পরে আমার মতো আমি আমার যা ইচ্ছা তাই করছিলাম। ওখানে একটা বাল্ব ছিল, মানে মোটামুটি আলো ছিল, অন্ধকার ছিল তেমনও না। তো বসার পরে ওখানের মধ্যে লোকটা প্রায় 3টার দিকে মেবি চলে যাচ্ছিল আমার পাশে দিয়ে। তখন লাইটের আলোতে ওই লোকটার ফেসটা আমি দেখতে পাই, টোটালি দেখতে পাই নর্মাল সাদা সিধা একজন মানুষ, নর্মালি একেবারে। তো তেমন অ্যাবনর্মালিটি ছিল না সেখানে, তো আমিও তেমন করিনি। তো ফজরের টাইমে সেম আজানের পরে আমি ওখান থেকে উঠে পড়লাম, উঠে বাসার দিকে গেল সেকেন্ড দিন। থার্ড দিন আমি যাইতে পারিনি কজ আমার শো ছিল, যার কারণে আমার যাওয়া হয়নি। চতুর্থ দিন ওখানের মধ্যে আবার গেলাম। যাওয়ার পরে ওখানের মধ্যে ওই লোকটা সেম নৌকার মধ্যেই বসা ছিল। তো সেদিন একটা জিনিস আমার থেকে খুবই অকওয়ার্ড লাগছিল, কারণ উনি বারবার আমার দিকে তাকাচ্ছিল, যেটা আমাকে খুবই আনকমফোর্টেবল ফিল করাচ্ছিল। তো সেখানের মধ্যে যখন উনি আমার দিকে তাকাচ্ছিল আমি চিন্তা করলাম যে আজকে না থাকাই ভালো, কজ ওখানে যদি আমার অ্যাবনর্মালিটি চিন্তা আসেনি, আমার চিন্তা এসেছিল যদি আমি ছিনতাই হই, আমাকে যদি ছিনতাই করে, ওই জিনিসটা চিন্তা এসেছিল, যার কারণে আমি ওখান থেকে চলে যাই। গেল চতুর্থ দিন। পঞ্চম দিন আবার গেলাম, যাওয়ার পরে দেখলাম ওখানে লোকটা নাই। তো নিজে নিজে খুশি হলাম, থাক নাই আজকে বসি। বসার পরে হঠাৎ করে মানে বসার প্রায় ঘন্টাখানেক পরে হঠাৎ করে খেয়াল করলাম যে আমার পাশে দিয়ে একটা শ্যাডো পাস হচ্ছে। তো হঠাৎ করে হয় না পাশে দিয়ে কিছু হেঁটে গেলে চমকাই উঠে, ওরকম আমিও চমকে গিয়েছিলাম। তো দেখলাম ওই মানুষটা বলছে মামা ডরাইয়েন না, আমি আইছি। তো কথাটা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আপনি আসছেন মানে আপনি কে? বলতেছে মামা আমি তো এখানে থাকি, এখানে নৌকা চালাই। তো এটা বলার পরে আমি বললাম ঠিক আছে। তো উনিও গিয়ে নৌকায় বসে পড়লো, বসার পরে আমার মতো আমি বসেছিলাম। এরপরে একটু পরে উনি এসে আমার বললো মামা আপনি অনেক সুন্দর গান করেন, কারণ আমি ওখানে কানে হেডফোন লাগিয়ে নিজে নিজে গান করতাম। তো উনি বললো যে আপনি অনেক ভালো গান করেন। আমি বললাম ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর উনি ওনার জায়গায় গিয়ে বসে পড়লো। আবার সেম ওই দিন আমি এক্সাক্ট টাইমটা খেয়াল করেছিলাম, 3টার দিকে উনি আবার চলে গিয়েছেন। গেল চতুর্থ দিন। পঞ্চম দিন আবার গেলাম, যাওয়ার পর ওখানের মধ্যে বসলাম। তো বসার পরে সেদিন একটু শীত ছিল, যার কারণে উনি একটা স্টিলের বাউলের মধ্যে আগুন জ্বালিয়ে বসেছিল। তো উনি একটু পরে আমাকে বলল মামা আপনারে আমি একটা গান শোনাবো। তো আমি বললাম ঠিক আছে শোনান। তো উনি একটা গান এমন ভাবে মাঝি মোল্লাদের একটা জলের গান শোনালো যে মানে আমার লাইফে আমি এইভাবে গান কখনো শুনিনি, মানে পুরাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি। তো যার কারণে ওনার সাথে একটা এক্সট্রা ভাবে কমিউনিকেট শুরু হইলো আমার। আমি আমার জায়গা থেকে উঠে ওনার পাশে গিয়ে বসলাম, ওনার নাম জিজ্ঞেস করলাম। উনি আমাকে বলল রহিম মাঝি ওনার নাম। আর উনি 11টা থেকে 3টা পর্যন্তই ওনার নৌকাটা চালায়, আর সেই টাকা দিয়ে ওনার সংসারটা চলে। তো মোটামুটি কথা হচ্ছে। তো উনি আমাকে একটা কথা বলল যে কর্ণফুলীর নামটা কোত্থেকে এসেছে। উনি আমাকে যা বললো ওনার ভাষ্য মতে যে আমাদের এই কর্ণফুলী নদীটা নাকি আগে একেবারে খালের মতো ছিল, একেবারে ছোট, যেখানের মধ্যে থেকে মানুষে গিয়ে পানি আনতো। তো একদিন একটা মেয়ে, নাম ছিল তার ফুলি, সে গেল পানি আনতে। তার কানের দুলটা ওখানে পড়ার পরে সে ওখানে চোরাবালিতে পড়ে ওখানে মারা যায়।
তো ওখান থেকেই তার কানের দুলের হারানো যাওয়ার থেকে কর্ণ, আর ওনার নাম ফুলি, সেখান থেকে এসছে কর্ণফুলি। এটা হচ্ছে ওনার কথা, হ্যাঁ ওনার কথা অনুযায়ী। হ্যাঁ। আচ্ছা, ওকে। তো এটা বলার পরে তো আমিও শুনলাম, কারণ এই সমস্ত বিষয় নিয়ে জানার একটা ইন্টেনশন ছিল আগে থেকে। তো এখন গেল এই 6 ডে গেল, তো এখন 7 ডেতে যাওয়ার পরে তো উনি দেখলাম ওখানে সেম সিলভারের বাউলের মধ্যে আগুন জ্বালিয়ে বসে বসে সিগারেট খাচ্ছে। আর সেদিন ঠান্ডা ছিল। আর রাসেল ভাই, আমার একটা ব্যাড হ্যাবিট আছে যে আমিও মাঝে মধ্যে সিগারেট খাই। তো সেদিন আমারও ঠান্ডা লাগার কারণে আমি চিন্তা করলাম যে আমি নিয়ে যাইনি সিগারেট অ্যাকচুয়ালি, উনি আমাকে বললো নেন আমার থেকে খান। তো আমি চিন্তা করলাম যা খাই, সমস্যা নেই। তো খাওয়ার পরে ওনার সাথে মোটামুটি কথা হচ্ছিল, কিন্তু ওনার থেকে সিগারেটটা নেওয়ার সময় ওখানে আগুনের মধ্যে হাত বেজে আমার হাতের মধ্যে একটু করে সামান্য করে পুড়ে যায়, যার কারণে তখন ঠান্ডার সময় তেমন একটা লাগেনি। কিন্তু সিগারেট খাওয়ার পরে হঠাৎ করে আমার জোর ঘুম পাওয়া শুরু করেছিল, মানে এমন ঘুম যে অ্যাজ ইফ আমি উঠে দাঁড়াতে পারবো না। আমার জাস্ট ক্লিয়ার কাট এটাই মনে আছে যে আমি ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। যখন সকালে ঘুম ভাঙলো, মানে চোখ খোলার সাথে সাথে আমি লাফ দিয়ে উঠে বসে পড়লাম, কারণ আমার চোখ খুললো আমি ছিলাম আমার পাশে। তখন চিন্তায় পড়ে গেলাম। বাসায় ছিলেন? হ্যাঁ, আমি আমার বাসায় ছিলাম। এই জিনিসটাই ছিল সবচাইতে বড় অকওয়ার্ডনেস। তো এখন উঠার পরে আমি এদিক ওদিক দেখলাম যে না, সবকিছুই সেম। আমি বাসায় ঢোকার পরে যা যা করি, মানে আমি বাসায় ঢোকার পরে মেইন দরজা লক করি, কিচেনের বাসায় কেউ না থাকলে কিচেনের লাইটটা জ্বালিয়ে নিজের রুমে ঢুকে ফ্যানটা ছেড়ে ভেতর থেকে রুমটা লক করে কম্বল গায়ে দিয়ে ঘুমাই। সবকিছু ঠিক ছিল, বাট আমার কাপড়টা চেঞ্জ ছিল না। আমি যদিও বাসায় ঢুকে কাপড়টা আগে ফার্স্টে চেঞ্জ করি, তো ওইটা ছিল না, বাট আর সবকিছুই সেম ছিল। তাও নিজের মনকে শান্তি দেওয়ার জন্য আমি কি নিজে নিজে আসছি কিনা ওইটা, অথবা অন্য কেউ এনে দিল কিনা সেটা চিন্তা চেক করার জন্য আমি সারা ঘর সার্চ করলাম, বাট কাউকেই পেলাম না। খাটের নিচে টর্চ দিয়ে জ্বালিয়ে দেখলাম, কাউকেই পেলাম না। এখন সেদিন খুব বাজেভাবে চিন্তা ঢুকলো, আমি কেমনে আসলাম। আচ্ছা যাই হোক, সারাদিন চিন্তা করার পরে আমার কোয়েশ্চেনটার আনসার আমি পেলাম না। তো এরপর দিন গেলাম ওখানে মাঝির কাছে, গিয়ে দেখলাম যে উনি ওখানে বসা, আর আমাকে দেখার সাথে সাথে বলছে মামা আইছেন? যে হ্যাঁ আসছি, কিন্তু আপনি বসে আছেন কেন? তো উনি বলছে মামা আপনার লাগে বসে আছি, আপনার লগে কথা কইতে আমার খুব ভালো লাগে। তা বললাম আমার সাথে কথা বলতে ভালো লাগে মানে কি? আপনি যে বলেছিলেন আপনি এই নৌকা চালিয়ে যে টাকাটা পান সেটা দিয়ে আপনার সংসার চলে, আমার জন্য বসে আছেন কেন? তো উনি বললো যে আপনার সাথে কথা বলতে ভালো লাগে সেজন্য আমি বসে আছি। তো আমার ব্যাপারটা সেদিন খুবই অকওয়ার্ড লেগেছিল। এখন কথাটা শোনার পর আমি জিজ্ঞেস করলাম মামা কালকে তো আমি আপনার এখানে নৌকার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, এরপরে মনে হয় আমি নিজে নিজে চলে গিয়েছিলাম নাকি? তো উনি বললো না মামা, আপনি তো নিজে যান নাই, আপনার খুঁজতে একটা মেয়ে আসছিল। আমি বললাম আমাকে খুঁজতে একটা মেয়ে আসছে মানে বুঝলাম না। তো উনি বললো যে হ্যাঁ আপনাদের খুঁজতে একটা মেয়ে আসছিল। আমি বলি কেমন মেয়ে? বলতেছে লাল শাড়ি পরা ছিল, চুল লম্বা ছিল, আর উনি এসে আপনার নাম বললো, আপনার কাপড়ের বর্ণনা দিল, আর আমি আপনাকে দেখিয়ে দিলাম। উনি আমার একটা হাত ওনার কাঁধের উপর, আর মেয়েটার একটা হাত আমার কাঁধের উপর দিয়ে ওইভাবে আমাকে নিয়ে চলে গেল। ও সরি, আরেকটা জিনিস মিস করে গিয়েছিলাম। আমি যখন বাসার মধ্যে ঘুমটা ভেঙেছে, হঠাৎ করে আমার গলার মধ্যে খুশখুশ ভাব একটা অনুভূত হচ্ছিল, মানে যখন আমি চিন্তা করছিলাম আমি বাসায় কেমনে এসেছি, তখন হঠাৎ করে গলার মধ্যে হাত দিয়ে দেখলাম যে আমার গলার মধ্যে মানে প্রায় 10-12টা চুল সমেত আমার পুরো গলার সাথে পেঁচানো ছিল। চুল? হ্যাঁ চুল, বড় চুল? হ্যাঁ মেয়ের চুল। আচ্ছা। আর তখন কিন্তু আমার বাসায় কোনো মেয়েই ছিল না। রাইট। তখন যখন আপনার বাসায় কেউই ছিল না? কেউই ছিল না। তখন হঠাৎ করে যখন ওই মাঝিটাও বললো যে আমাকে একটা মেয়ে নিয়ে গিয়েছে, তখন আমি চিন্তায় পড়ে গেলাম। আমি যে এখানে বসছি আমার কোনো ফ্রেন্ড পর্যন্ত জানে না, মেয়ে জানা তো দূরের কথা। তখন ওইটা নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ করে মানে শীতের মধ্যে পর্যন্ত আমি ঘামছিলাম। তো ওনাকে বললাম যে মামা আজকে আমি জায়গা আমার খারাপ লাগতেছে। তো ওনার থেকে বিদায় নিয়ে আমি উঠে যাচ্ছিলাম, পাটটা একটু ঢালু ছিল। উপরে উঠার সময় দেখলাম একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, সাদা পায়জামা পরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। তো উনি আমাকে জিজ্ঞেস করলো বাবা তোমার কি কোনো সমস্যা? বললাম না নানু, কেন বলছেন এগুলা? না তুমি কি বাসা থেকে ঝগড়া করে বের হয়েছো নাকি নেশা পানি কিছু করেছো? বললাম না নানু এরকম তো কিছু না, কেন বলছেন? তাহলে তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? বললাম কেন, ওই যে রহিম মাঝির সাথে বলে পেছনে ফিরে যখন দেখলাম ওখানে কেউ ছিল না। মানে এমনও না যে কোথাও লুকায় গিয়েছে, মানে ওরকম কিছু না, কিছুই না, টোটালি কিছু না। মানে ওখানে যাওয়ারও কোনো জায়গা নেই। যদি যাইতে হয় তাহলে নদীর মধ্যে চলে যেতে হবে। একটা জলচন্দ্র মানুষ তার নদীতে চলে যাবে না।
তো এখন এই জিনিসটা দেখার পরে আমি যে যার সাথে কথা বলছিলাম ওনাকেও আর আমার মানুষ মনে হচ্ছিল না। মানে এরপর আমি ওই দিন সিএনজি নিয়ে বাসে যাচ্ছি, সিএনজি ড্রাইভারকে পর্যন্ত মানুষ মনে হচ্ছিল না, ইনফ্যাক্ট আমার ভাড়াটিয়াদের পর্যন্ত আমার মানুষ মনে হচ্ছিল না। সারা রাত ওভাবে বাসার মধ্যে ভয়ে ভয়ে না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। তো বাসায়ও কোনো বলতে পারছি না, কারণ বাসায় বললে তো বকা দিবে, আজকে তো যে নিয়ে যাচ্ছে বাসা সবাই শুনছে, তো বাসা সবাই বকা দিবে বলে বলতে পারছি না। তো নিজে নিজে চিন্তা করলাম একটা হুজুরের কাছে গিয়ে নিজে নিজে কনসাল্ট করি। তো একটা হাফেজের কাছে ফার্স্টে দিয়ে গিয়েছিলাম, উনি টোটাল স্টোরি শোনার পরে বলছে যে হয়তোবা কিছু একটা খারাপ হওয়ার ছিল, তোমার হয়তোবা মেয়েটাই সেভ করছে। তো এখন সেম আবার সেকেন্ড একটা হাফেজের কাছে গিয়েছি, উনিও সেম কথা বলেছে। আর থার্ড একটা হাফেজের কাছে গিয়েছি, উনি বললো যে তো হয়তো তোমার উপর কোনো খারাপ জিনিসের নজর পড়েছে যার কারণে এটা হয়েছে। তো আবার তিনজনই সেম কথা বলেছে যে এটা একটা খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও, এটা মনে রাখার কোনো দরকার নেই। আর এটার সাথে রিলেটেড আরেকটা জিনিস আছে যে আমার গার্লফ্রেন্ড গত বছর মারা গিয়েছে, তার সাথে যোগাযোগ করার জন্য আমি প্ল্যানচেট বোর্ড করেছিলাম। আচ্ছা, কিভাবে মারা গিয়েছিল একটু বলা যাবে আমাদের? রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এবং আপনি প্ল্যানচেট করে আপনি তার সাথে এনি একটা কমিউনিকেট করতে চেয়েছিলাম। আচ্ছা, তো এখন এই জিনিসটার সাথে লিংক আপ এটাই যে আমি আমার গার্লফ্রেন্ডকে লাল শাড়িতে পরা দেখতে খুবই পছন্দ করি। আচ্ছা, আর ওর চুলও ছিল লম্বা, আর আমাকে ওই জায়গা থেকে কিন্তু সেভও করেছে একটা লাল শাড়ি পরা চুল লম্বা বলা নিয়ে। সো সামহাউ এই দুটো জিনিস রিলেটেড, এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে আমরা অন্য পৃথিবীর মানুষ বা অন্য পৃথিবীর কাউকে যদি নিয়ে আসি, অনেকেই বলেন যে এটা নিয়ে আসাটা যতটা সহজ তার চাইতে অনেক বেশি কঠিন হচ্ছে আবার সেখানে ফেরত পাঠানো। হ্যাঁ, তো আপনার সাথে হয়তো এরকম কোনো কিছু ঘটে থাকতেও পারে। থ্যাংক ইউ ভেরি মাচ তুষার, থ্যাংক ইউ রাসেল ভাই আপনার ঘটনা শেয়ার করার জন্য। চমৎকার ঘটনা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে একটু SMS পড়ে ফেলতে হবে আমাদের। অনেকক্ষণ ধরে আমরা SMS মানে এবার আজকে একবারও পড়িনি, তো পড়ে ফেলতে হবে। হক মিয়া আমাদের SMS করছেন ভৈরব থেকে, এবং আমাদেরকে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন যে চট্টগ্রামের স্পুকি স্টোরিজ যেগুলো সেগুলো বলছেন যে সবাইকে শোনার জন্য তিনি ওয়েলকাম জানাইছেন। পিয়াস আমাদের SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি দীপ ফার্স্ট স্টোরিটা ভালো লেগেছে তার কাছে। সুমন জ্যাকসন হাসনাবাদ থেকে আমাদের SMS করেছেন। শিলা খুলনা থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি। মৌমি ইসলাম এছাড়া আমাদের আবির SMS করেছেন, ঘটনাটা ভালো লেগেছে তার কাছে। আরমান আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন রাজশাহী থেকে কিরণ, এবং ফার্স্ট স্টোরিটা তার কাছেও ভালো লেগেছে। আমাদের SMS করেছেন মাহির চিটাগং থেকে। থ্যাংক ইউ রাসেল ভাই ফর কামিং হিয়ার, এবং ফ্রাইডে 13th এসছেন বলে আরো বেশি তিনি খুশি, এবং তিনি বলছেন যে তিনি এক্সপেক্ট করছেন দিস উড বি দ্য বেস্ট এপিসোড অফ দ্য ইয়ার। সো দেখা যাক কি হয়। হিমেল পান্ডে আমাদের SMS করেছেন উত্তরা থেকে, এছাড়াও হাসান খান আমাদের SMS করেছেন। শাওন ময়মনসিংহ থেকে SMS করেছেন আমাদেরকে জাকারিয়া, এছাড়াও সুপ্ত আমাদের SMS করেছেন। পিউল SMS করেছেন। হেলাল আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন নাইম, এছাড়াও সানি আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন রিয়াল, শান্ত, প্রদীপ, তাপস, মহিষ, আকাশ, তারা 5 জন মিলে একসাথে শুনছেন। শিহাব আমাদের সাথে আছেন, এবং এছাড়া আমাদের সাথে রয়েছেন। আমি চিটাগংয়ের SMS বেশি চাই, যারা চিটাগংয়ে আছেন তারা আরো বেশি করে জানাবেন যে কি অবস্থা, কেমন লাগছে আপনাদের। শাপলা আমাদের SMS করছেন ঢাকার স্টোরিগুলো ভালো, ঢাকা থেকে যে আজকের স্টোরিগুলো ভালো। পিউল আমাদের SMS করেছেন মুগ্ধ ময়মনসিংহ থেকে, এছাড়াও আরজে রনি আমাদের SMS করেছেন। চমক আমাদের যশোর থেকে SMS করেছেন। আমাদের অভিজিৎ SMS করেছেন দেখতে পাচ্ছি। বনশ্রী থেকে হৃদয়, ফার্স্ট স্টোরিটা তার কাছেও ভালো লেগেছে। বৃষ্টি আমাদের SMS করেছেন। আমাদের SMS করেছেন ঝিলিক। প্রণব কুমার SMS করেছেন। প্রান্ত SMS করেছেন দেখতে পাচ্ছি। বাবু ময়মনসিংহ থেকে, এছাড়াও জামিলুর রেজা নিলয় আমাদের SMS করেছেন আরামবাগ থেকে। আমাদেরকে MD বুলবুল SMS করেছেন। লাইজুর গাজীপুর থেকে। অনন্ত SMS করেছেন ঢাকা থেকে, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি সৃজনী SMS করেছেন রাজশাহী থেকে। জয় খুলনা থেকে। নয়ন গাজীপুর থেকে। নাইমা আমাদের SMS করেছেন। সাফা SMS করেছেন। মাসুদ রানা SMS করেছেন। শামীম, শুভ, শাপলা, এছাড়াও আরো অনেকে। তো আপনি যদি SMS করছেন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ইমেইল করা। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHTTFM@radiofurti.fm।
আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আমাদেরকে সরাসরি আপনাদের ঘটনা রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। আগামী সপ্তাহে আমরা ঢাকা থেকে করবো মোস্ট প্রবাবলি। সো অবশ্যই সবাই ইনভাইটেড। যদি আপনাদের ঘটনা সিলেক্টেড হয় তাহলে দেন আমরা যে কাউকে ইনভাইট করতে পারি। আমাদের ফেসবুক পেজে আপনারা ভিজিট করতে পারেন www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি সাথে, এবং আজকে আমার সাথে রয়েছেন সাদিক। মাসুম ভাই ঢাকায় আছেন, সুতরাং বুঝতেই পারছেন সাদিক আছেন, এবং আমরা আছি চট্টগ্রামে। উই আর ভেরি এক্সাইটেড টুনাইট। এবং আমাদের সঙ্গে রয়েছেন আজকে চিটাগংয়ের সমস্ত অতিথিরা। সো একটার পর একটা আমরা চিটাগংয়ের ঘটনা শুনবো। আমাদের শুরুতে আমরা যে ক্লিপটা শুনেছিলাম সেখানে ভয়েস দিয়েছিলেন আরজে তমা, আপনারা সবাই জানেন, এবং আমাদের সবসময় মানে আমার ভেরি ওন চিন্টু ভাই তিনিও ছিলেন। সো সবাই আছেন আর কি, এবং রাইট নাও আমাদের সাথে আরজে তমাও আছেন এই স্টুডিওতে, আমাদের এই হাউসে আর কি। তো যাই হোক, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আজিম, এবং আজিম একটা ঘটনা বলবেন এই চট্টগ্রামেরই কোন একটা বাসা নিয়ে। এবং আজিম, আপনি আপনার বাসাটা কোথায় একটু আমাকে আগে একটু যদি বলতেন যে চট্টগ্রামের কোন জায়গায় আপনার বাসাটা? রাসেল ভাই, এটি চট্টগ্রামের লালখান বাজারের একটি বাসার ঘটনা। জি। এবং এটা অনেক আগের ঘটনা। শুনি আমরা ঘটনাটা। হ্যালো লিসেনার্স, দিস ইজ মানাজির হাসান আজিম, আমি হালিশহর থেকে এসেছি। ওকে। তো এই ঘটনাটি আমি শুনেছি আমার আম্মুর কাছ থেকে, এবং এই ঘটনাটি আমার আম্মুকে বলেছেন আমার আম্মুরই একজন চাচি। সো সম্পর্কে উনি আমার নানি হয়, এবং ঘটনাটি আজ থেকে প্রায় 30 বছর আগের ঘটনা। ওনারা লালখান বাজারে থাকতেন একটা দোতলা বাসায়। তো আমি ঘটনাটি যাওয়ার আগে আমি বাসাটির বিবরণ দিয়ে নিই একটু। বাসাটি ছিল 2টি বেডরুমে একটি বাসা, একটি মাস্টার বেড ছিল এবং একটি ছোট রুম ছিল, যেখানে আমার নানির 3 মেয়ে, অর্থাৎ আমার খালামণি 3 জন, ওনারা লেখাপড়া করতেন। তো ওই রুমের অপোজিটে রান্নাঘর ছিল, এবং রান্নাঘরের ভিতরে একটি রুম ছিল যেখানে ওনাদের কাজের বুয়া থাকতেন। আচ্ছা। তো আমার নানা দেশে থাকতেন না, হি ওয়াজ সেটেলড ইন ইরাক ফর হিজ জব। সো উনি বছরে একবার আসতেন চিটাগাঙে তার ফ্যামিলির সাথে দেখা করার জন্য। আচ্ছা। সো উনি আসতেন বেসিক্যালি ডিসেম্বরের দিকে, আর ডিসেম্বর থেকে উনি জানুয়ারিতে ব্যাক করতেন ইরাকে। সো প্রতি বছরের মতোই উনি ওই বছরেও জানুয়ারিতে চলে গেলেন তার ভ্যাকেশন কমপ্লিট করে। তো বলে রাখা ভালো, ওই বাসার ছাদটি খুব সুন্দর ছিল। আচ্ছা। ছাদটি অনেক বড় ছিল এবং ডান দিকে একটি বাগান ছিল। তো ওই বাসায় মোটামুটি সবাই বাগানের প্রতি খুব একটা দুর্বলতা ছিল, তারা ফুল ফল গাছ লাগাতেন, এবং সেখানে তার পাশেই একটু বসার সুন্দর জায়গা ছিল। সেখানে প্রায় সময় তারা পুরো ফ্যামিলি মিলে আড্ডা দিতেন মাঝে মাঝে। এবং যখন আমার নানা দেশে আসতেন তখন উনি ওখানে বসে রেডিও শুনতেন, কারণ তখন তো টেলিভিশনে খুব একটা প্রচলন ছিল না। সো বেসিক্যালি ম্যাক্সিমাম লোকই তাদের টাইম পাস করার জন্য রেডিওটা প্রেফার করতেন বেশি। তো অনেক আগে থেকে অ্যাকচুয়ালি বাসাতে ছোটখাটো ঘটনা ঘটতো, খুব ভয়ঙ্কর কিছু না। যেমন রাতের বেলা যখন ওনারা ঘুমাতে যেতেন তখন ওনারা লাইট অফ করে যেতেন, বাট সাডেনলি যখন ওনারা সকালে উঠতেন ফজর নামাজ পড়ার জন্য, তখন দেখতেন যে রুমের লাইট জ্বালানো। আচ্ছা। সো খুব উইয়ার্ড কিছু ঘটনা ঘটতো, বাট ভয়ঙ্কর কিছু ঘটতো না। আচ্ছা। তো একটি ঘটনা ঘটলো যেদিন আমার নানা ইরাকে ব্যাক করলেন তার পরের দিন। তো তখন রাত 10টা বাজে। তো আমার নানি আমার 2 খালামণিকে নিয়ে মাস্টার বেডে ঘুমাতে গেলেন।
তো আমার এক খালামণি জেগেছিলেন কারণ ওনার এইচএসসি এক্সাম ছিল, সো উনি প্রিপারেশন নিচ্ছিলেন, লেখাপড়া করছিলেন। আচ্ছা। সো উনি লেখাপড়া কমপ্লিট করে অ্যাট অ্যারাউন্ড 12 or 1 AM এর দিকে উনি ঘুমাতে চলে গেলেন এবং উনি রুমের দরজা বন্ধ করে লাইট ফ্যান সব অফ করে উনি ঘুমাতে চলে গিয়েছিলেন। আচ্ছা। তো ঘুমাতে যাওয়ার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর ওই বাসা বুয়া যিনি ওই রান্নাঘরে রুমটিতে থাকতেন উনি পানি পান করার জন্য ডাইনিং রুমে এলেন। আচ্ছা। তো যখন উনি এলেন তখন দেখলেন রুমের দরজা খোলা। আচ্ছা। এবং লাইট অন করা, ফ্যান অন করা, এবং সবচেয়ে উইয়ার্ড যে বিষয়টি ছিল সেটি ছিল ওই রুমে প্রচন্ড বাতাস ছিল। আচ্ছা। ইভেন ইফ জানালা সব বন্ধ ছিল, বাতাস আসার কোনো ওয়ে ছিল না এবং অন্যান্য রুমেও খুব একটা বাতাস ছিল না, কিন্তু সেই রুমটিতে প্রচন্ড বাতাস ছিল এবং ওখানে যে নোটস গুলো ছিল, বইপত্র যেগুলো ছিল সব এলোমেলো হয়ে যাচ্ছিল। আচ্ছা। তো এটি দেখে ওই বুয়াটি খুব ভয় পেয়ে যায়। আচ্ছা। উনি সাথে সাথে মাস্টার বেডের দরজায় নক করলেন। তো তখন আমার নানি একটু অবাক হলেন যে এত রাতে কে নক করতেছে। তো দরজা খুলে উনি দেখলেন বুয়া বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলতেছিলেন যে আপা ওই রুমের দরজা খোলা, লাইট ফ্যান সব অন করা এবং প্রচন্ড বাতাস। তো বলে রাখা ভালো আমার নানি খুব সাহসী মহিলা ছিলেন, কারণ ওনার হাজবেন্ড ছিল না দেশে, উনি একাই 3 মেয়েকে উনি বড় করতেছিলেন। সো লেখাপড়া সবকিছু ওনার দায়িত্ব ওনার কাছে ছিল। সো উনি অনেক সাহসী ছিলেন। সো উনি এটাকে কোটা পাত্তা দিলেন না। তো উনি অনেকটা হেসে হেসে রুমের কাছে গেলেন। তখন দেখলেন যে দরজা আসলে খোলা। আচ্ছা। এবং লাইট অন করা, ফ্যানও অন করা, বাট বাতাস থেমে গিয়েছিল, বাতাস ছিল না। এবং উনি একটা উইয়ার্ড জিনিস লক্ষ্য করলেন, সেটি হলো আপনার বাসার টেবিলের উপর বইগুলো খোলা অবস্থায় ছিল, অ্যাজ ইফ এখানে কেউ লেখাপড়া করতেছিল। তো এটা দেখো আমার নানি খুব একটা ভয় পাননি। উনি উল্টা আমার খালামণিদেরকে ঘুম থেকে জাগিয়ে, আমার যে খালামণিটা লেখাপড়া করতেছিল তো ওনাকে বকাবকি করতেছিলেন যে তুমি লেখাপড়া করলা, তুমি বইপত্র গুছাই নিবা না, লাইট ফ্যান অফ করবা না। তো আমার খালামণি বলতেছিল আম্মু আমি সবকিছু বন্ধ করেছিলাম, আমি আমার লাইট ফ্যান সব অফ করেছিলাম, ইভেন আমি দরজা লক করেছিলাম, আমার এখনো মনে আছে। তো এটা শুনে আমার নানু একটু মানে অবাক হলেন, বাট তখন রাতে আর ঘটনাটি উনি আর বেশি বাড়ায়নি, ঘুমাতে চলে গেলেন। তো এর পর দিন যে ঘটনাটি ঘটেছে, অ্যাকচুয়ালি এটাই মানে সবচেয়ে ভয়ঙ্কর ওনার লাইফে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। তো এর পর দিন ওনাদের একটা বিয়ের অনুষ্ঠান ছিল এবং ওনারা বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য সবাই পুরো ফ্যামিলি চলে গেলেন। তো সন্ধ্যার পর আমার নানি জাস্ট বাসায় ব্যাক করলেন, আমার 3 খালামণি বিয়ের অনুষ্ঠানে স্টে করলেন এবং বাসায় কাজের বুয়া ছিল না। আচ্ছা। তো ব্যাক করার পর উনি খুব টায়ার্ড ছিলেন, তখন রাত 10টা বা 11টা বাজে। তো উনি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিজের রুমে বইপত্র নিয়ে উনি গল্পের বই পড়া শুরু করলেন। তো হঠাৎ করে উনি দরজা বন্ধ করেছিলেন, তো হঠাৎ করে উনি ডাইনিং রুম থেকে কাঠের চেয়ার নাড়াচাড়া করলে যে আওয়াজটা হয় ওরকম একটা আওয়াজ শুনলেন। তো উনি একটু অবাক হলেন, কারণ বাসায় কেউ ছিল না। তো উনি মাস্টার বেডের দরজা খুলে যা দেখলেন তা অনেকটা এরকম যে উনি একটা মেল শেপড একটা ছায়া মূর্তি দেখলেন এবং সেটার কোনো কিছুই ছিল না, অ্যাকচুয়ালি ওর চোখ নাক কান কিছুই ছিল না, জাস্ট এটা ছায়া, কিন্তু এটা মেল, ওটা ছেলের বডি, এটা বোঝা ছিল। এবং সেই ছায়া মূর্তিটা ছাদের দিকে ইশারা করে নিমেষে গায়েব হয়ে গেল, মানে 1 বা 2 সেকেন্ডের মধ্যে, বেশিক্ষণ ছিল না। তো আমার খালামণি এটা খুব একটা সিরিয়াসলি নেন, উনি একটু অবাক হলেন, বাট উনি মনে করছিলেন উনি অনেক টায়ার্ড ছিলেন, সো হয়তো বা উনি ভুল দেখছেন। সো উনি তারপরেও উনি জিনিসটা শিওর হওয়ার জন্য উনি ছাদের দিকে রওনা দিলেন। তো ছাদে যখন উনি গেলেন তখন দেখলেন যে ছাদের তালাটা খোলা, উনি নিজে তালা মেরেছিলেন, বাট গিয়ে দেখলেন তালাটা খোলা। তো উনি এখন মোটামুটি কনফার্ম হয়ে গেলেন যে বাসায় চোর ঢুকছে। তারপরে উনি মানে সুপার ন্যাচারাল কিছু চিন্তা করতেছিলেন না, উনি ধরে নিয়েছিলেন যে বাসায় চোর ঢুকছে সামহাও এবং ওর বাসায় আশেপাশে আছে এবং ওনাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। তো উনি একটা টর্চ লাইট নিয়ে উনি ছাদে প্রবেশ করলেন, তখন রাত 12টা বাজে।
তো প্রবেশ করার পর উনি এক বাগান দিয়ে স্টার্ট করলেন। উনি বাগানের দিকে গেলেন, সব জায়গায় দেখলেন, উনি কিছু দেখলেন না, মানে কোনো কিছু পেলেন না। তারপর উনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সে বসার জায়গাটিতে চলে আসলেন। তো ওইখানে এসে উনি যা দেখলেন, একটা পুরুষ মানুষ এবং সে অপোজিট দিকে মুখ করে বসেছিল, মানে আমার নানুর অপোজিট দিকে মুখ করে বসেছিল। তার গায়ে এটা সোয়েটার ছিল, মাফলার ছিল এবং এটা মাঙ্কি ক্যাপ ছিল, এবং সবগুলো আমার নানার, যতগুলো ড্রেস ছিল সবগুলো নানার। এবং যিনি ইরাকে ছিল ওই টাইমে, আর এর আগের দিনে 2 দিন আগে উনি ইরাকে চলে গিয়েছিলেন। তো ওনার ড্রেস পরে রেডিও হাতে নিয়ে উনি অপোজিট দিকে মুখ করে উনি বসেছিলেন এবং মাথা নাড়াচ্ছিলেন। তো রেডিওতে এখন সাউন্ড আসছিল না, বাট উনি মাথা নাড়াচ্ছিলেন। তো এটা দেখে আমার খালামণি একটু ভয় পেয়ে গেল। তো ওইখানে একটা ইটের দলা ছিল। তো আমার নানু ইটের দলাটা নিয়ে আস্তে আস্তে আগাতে শুরু করলেন। তো আগাতে শুরু করে উনি যখনই বললেন যে কে আপনি, তো তখনই উনি দেখলেন যে ওই মানুষটি পুরোপুরি মাথাটা কি বলবো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে, ইভেন বডিটা স্ট্রেট ছিল, বডিটা নড়েনি, 360 অ্যাঙ্গেলে উনি মাথাটা ঘুরিয়ে বলতেছেন যে কেমন আছো। এবং সবচেয়ে অবাক করার বিষয়, সেই চেহারাটি ওনার হাজবেন্ডের ছিল, যিনি ইরাকে অবস্থানরত। সেটি দেখে আমার নানু আর নিজেকে সামলাতে পারেননি। উনি কোনো রকমে সেন্সটা রেখে উনি দৌড় দিলেন এবং নিজের বাসায় এসে সেন্সলেস হয়ে পড়ে গেলেন। তো এরপর দিন ওনার যখন জ্ঞান ফিরলো, তো তখন উনি দেখলেন উনি ওনার বেডরুমে শুয়ে আছেন এবং আমার খালামুনিরাও চলে এসেছেন বাই দিস টাইম, এবং ওনার কাজের বুয়াটাও ছিলেন। তো কাজের বুয়াটা ওনাকে সেন্সলেস অবস্থায় পেয়েছিলেন যখন উনি ফজর নামাজের পর কাজ করতে এসেছিলেন তখন। তো উনি জিজ্ঞেস করলেন যে আপনার কি হয়েছে আপা। তো তখন উনি সবকিছু বললেন, সবার সাথে শেয়ার করলেন। তো এখন উনি জিনিসটা অবাক হয়ে উনি বাড়িওয়ালার কাছে ঘটনাটি সবকিছু বললেন এবং অনেক ফোর্স করলেন যে আসলে এরকম কেন হচ্ছে আমাদের বাসায়, কি কারণটা কি। তো তখন বাড়িওয়ালা অনেক ফোর্স করার পর উনি বললেন যে এ বাসাটি গত 10 বছর ধরে খালি পড়ে আছে এবং ওনারাই এ বাসার ফার্স্ট ভাড়াটিয়া। এই বাসাটিতে আগে কেউ ছিল না, বাড়িওয়ালারা আমেরিকায় ছিলেন, ওইখানে সেটেল ছিলেন, এবং 3 বছর আগে ওই বাসা থেকে একটি লোকের লাশ পাওয়া গিয়েছিল এবং লোকটি কোনো পরিচয় পাওয়া যায়নি। ওরা অনেক খুঁজছেন ওই লোকের পরিচয়, ফ্যামিলি, বাট কাউকে খুঁজে পাননি। তো খুঁজে না পাওয়ার কারণে ওনাকে মানে বেওয়ারিশ হিসেবেই দাফন করে দেওয়া হয়েছিল এবং তখন থেকেই ঘটনাটি ওদের সাথে ঘটতেছিল। এবং বেসিক্যালি ওই লোকটি যারা ওই বাসায় অনুপস্থিত তাদের বেশ ধরে মানুষদেরকে মানে ভয় দেখাতো আর কি, এবং বিভিন্ন বাসায়, এবং শুধু ওই বাসায় না, আশেপাশে অনেক মানুষের মতন করে সেজে এসে বা পরিচিত মানুষের রূপে সে অন্যদের ভয় দেখাতো। এক্স্যাক্টলি ভাই। আচ্ছা। তো এরপর উনি হুজুরের কাছে গেলেন, দোয়া দুরুদ পড়লেন। তো এরপর থেকে আর কোনো ঘটনা ঘটে, ওনারা বাসাটি ছেড়ে দিয়েছিলেন, ওনারা অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছিলেন। ওকে, তো এই হলো আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে ফেসবুকে লিখেছেন বিশাল বিশ্বাস বিপ্র, এবং তিনি লিখেছেন যে তিনি নড়াইল থেকে লিখছেন আমাদের কাছে, এবং আমাদেরকে তিনি একটি স্ক্রিনশট পাঠিয়েছেন, তিনি আমাদের অ্যাপ দিয়ে শুনছেন। এছাড়াও সিঙ্গার জয় কনকনে শীতে ভূত FM কাঁপুনি বাড়িয়ে দিচ্ছে, এবং কিন্তু নেশা বলে কথা শুনতে তো হবেই। রাজশাহী থেকে আছেন আমাদের সঙ্গে সিঙ্গার জয়, এবং তিনিও স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে। এছাড়াও হাসান উল বান্না আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দেওয়ান সিফাত, এবং তিনি আমাদের সঙ্গে আছেন। লিওন আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাজ রায়হান, খুলনা থেকে শুনছেন তিনি। MD সুজন আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে রয়েছেন সাকিব হাসান। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আয়েশা মাহমুদ, এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মেঘ হাসান, ইব্রাহিম হোসেন আমাদের সঙ্গে আছেন, এবং আমাদেরকে বলছেন যে আজকে ফ্রাইডে দ্য 13th, এই দিন নাকি শুভ দিন। আমি যদি আজকে রাতে ভূত FM ভূত হয়ে
চিটাগং, আচ্ছা অন্য একটা কিছু লিখেছেন তিনি। আমাদের সঙ্গে লিখেছেন এমডি রাকিবুল হাসান, এছাড়াও রিজাউনুল কবির কারণ আমাদের সঙ্গে আছেন, মিনহাজুর রহমান হৃদয় আমাদের সঙ্গে আছেন, রোকন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি মেহেদি, এছাড়া আমাদের সাথে জাস্টিন সুমন সরকার আছেন, নাহিদ আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন আবিদ শাহরিয়ার, এছাড়াও নাহিদ স্ক্রিনশট পাঠিয়েছেন একটা শাকওয়াত ইসলাম কিশোর আমাদের সঙ্গে আছেন, লিখেছেন অস্থির ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের যে ফুর্তির যে পেজ রয়েছে সেখানে আপনারা লিখছেন, রিফ্রেশ হাবিব লিখেছেন আই লাভ ভূত এফএম। এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি শাহাদাত হোসেন প্রিন্স আমাদের সাথে লিখেছেন আজকে দেরিতে যোগ দিলাম রাসেল ভাই। মোহাম্মদ সুজন সরকার আমাদের সাথে লিখেছেন এবং আমাদের এখানে স্ক্রিনশট পাঠিয়েছেন তিনি। ইকারাস হুসাইন আমাদের সঙ্গে আছেন, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ নাজমুস সাকিব, এছাড়াও শাহাদাত হোসেন প্রিন্স, তশফিক আহমেদ মারুফ আমাদের সঙ্গে আছেন, আসলাম হুসেইন আছেন আমাদের সঙ্গে, জান্নাত শিশির আমাদের সঙ্গে রয়েছেন, এছাড়াও ইউসুফ হাসান আছেন আমাদের সঙ্গে, নীল নাইম, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রিপন খান, এমডি রিজওয়ান খান, মুস্তাফিজ সহ আরো অনেকে। আপনারা যদি এসে কমেন্ট করতে চান চলে আসুন www.facebook.com/radiofuርቲ অথবা www.facebook.com/bhutfm.russell, এই দুটো পেজে আমার নামের স্পেলিং হচ্ছে RUSSELL। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকে SMS করছেন, আমার SMS একটু পরে পড়ছি। আমাদের SMS যদি করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে 940 নম্বরে। এখনো দেখতে পাচ্ছি SMS করছেন আমাদের শুভ মহাখালী থেকে, এছাড়া আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আছেন সুমন জ্যাকসন, জয় শ্যামলী থেকে আছেন আমাদের সঙ্গে রয়েছেন আরিফ আবরার, ফার্স্ট স্টোরিটা ভালো হয়েছে বেশি, রিফাত সজিদ আমাদের সাথে রয়েছেন নওগাঁ থেকে, এছাড়াও সাওয়াদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি প্রীতম, এছাড়াও রুমেল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইমন এবং বর্ষা, তারা শুনছেন আমাদের সঙ্গে। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন মাহাদি রংপুর থেকে, আব্দুল্লাহ আজিজ ঢাকা থেকে, অনি আছেন আমাদের সঙ্গে, ঝিলিক আছেন আমাদের সঙ্গে, প্লাবন এবং ইভান আমাদের সঙ্গে আছেন, দীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, জেরিন আমাদের সঙ্গে আছেন সোহাগ, লিওন মোহাম্মদপুর থেকে, দেবাশিস আমাদের সঙ্গে আছেন। তো যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পরে আবারও ফিরে আসবো আশা করছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. ঘড়িতে সময় 12:54 আমি রাসেল আছির সাথে চলছে ভূত এফএম চট্টগ্রাম থেকে, এবং আমরা এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন চট্টগ্রামের আরো একজন অতিথি জুয়েল। আমরা চলে যাব জুয়েলের কাছে। জুয়েল এর আগেও যখন আমরা কক্সবাজারে শো করেছিলাম তখন, এবং এর আগে চট্টগ্রামে শো করেছি তখনও তিনি আমাদের সাথে পার্টিসিপেট করেছিলেন, এবারও এসছেন। তো আমরা জুয়েলের ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলে আপনার ঘটনাটা শুরু করবেন। আরেকবার। হ্যালো লিসেনার্স, আমি আইয়ুব জুয়েল ফ্রম চিটাগং। থ্যাংক ইউ রেডিও ফুর্তি এবং ভূত এফএম যে চিটাগং আসার জন্য। যাই হোক, আমার ঘটনাতে চলে যাই রাসেল ভাই। ঘটনা যেটা ছিল সেটা হচ্ছে, আমি এখন যে জায়গায় স্টে করি আমার বাসা চাঁদগাঁও আবাসিকে, সো ওখানকারই। সো ফার্স্টে বলে রাখি যেটা সেটা হচ্ছে চট্টগ্রামে চাঁদগাঁও আবাসিকে কিন্তু কিছু রোডে মানে হওয়ার কিছু প্রবলেম আছে কিছু বাড়িতে, সেটা হচ্ছে হয়তো কিছু 9 নম্বর রোড আর 13 নম্বর রোডে। সো আমার ভাইয়া ঢাকা ছিল, সো সেখানে ট্রান্সফার হয়ে চট্টগ্রামে চলে আসি। সো তারপর আমরা বাসা খুঁজতে থাকি, মানে বড় বাসা লাগবে সেই হিসেবেই। সো আমরা চাঁদগাঁও আবাসিকে 8 নম্বর রোডে বাসা নিই। 8 নম্বর রোডে বাসা নিয়ে ওখানে একটা বাসা পাই। আমি বাসার নাম্বারটা বলছি না আপাতত প্রবলেমের কারণে। সো আমরা উঠে যাই, তখন তার কিছুদিন পরে ঈদ ছিল। সো সেই কারণে ভাইয়া আর আমি একাই উঠি, আপনারা সবাই বাড়িতেই ছিল কক্সবাজার। নতুন বাসায় উঠলাম, তারপর আমরা কিছু মানে আমি যেহেতু হরার বিষয় নিয়ে আগে থেকে একটু ছিলাম জড়িত, সো সে বিষয়ে কিছু কিউরিওসিটি থাকে। সো বাসায় গিয়ে প্রথম যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে, আমি আমার রুমে শুয়েছিলাম। সো দেখি রান্নাঘর থেকে কিচেন রুমে মানে একটা শব্দ হচ্ছে, কেউ হাঁড়ি পাতিল নাড়ছে অথবা কেউ কিছু জিনিস ধোয়াপালা করছে, এই ধরনের কিছু শব্দ আসতো। সো আমি ফার্স্টে ইগনোর করতাম, কারণ হয়তো হতে পারে পাশের বাসা থেকে হতে পারে, সেই হিসাবে খুব একটা খেয়াল করতাম না বিষয়গুলো।
তো যতদিন যাচ্ছে মানে দেখলাম বিষয়গুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, শব্দটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো পরে একদিন শুয়েছিলাম, হঠাৎ করে দেখি খুব জোর আওয়াজ হলো। তো আমি উঠে গিয়ে দেখলাম মানে আওয়াজটা কিসের হলো, রান্নাঘর থেকেই হলো যেহেতু। তো উঠে গিয়ে রান্নাঘরের পাশে যাওয়ার সাথে সাথে দেখি আওয়াজটা উধাও হয়ে গেল। তো একটু খটখা লাগে, তারপর আবার চলে আসি। আবার রুমে যখন চলে আসি ঠিক তখনই দিকে আবার শুরু হয় আওয়াজটা। পরে পাশে আবার গেলাম, গিয়ে জানালাগুলো চেক করলাম হয়তো পাশের বাসা থেকে আসছে কিনা, তাও দেখি না। প্রত্যেকদিন যেহেতু হচ্ছে, তারপর বুঝতে পারলাম কিছু একটা সামথিং ওয়াজ রং। সো পরে আমি চিন্তা করলাম এখন তো বলতে পারছি না কাউকে, কারণ একটা ক্লু দিয়ে তার কাউকে বিলিভ করা যায় না, জানানো যায় না বিষয়গুলা। সো পরে দেখি যা হওয়ার হোক, এটা চিন্তা করে বসে রইলাম। পরে আমি যেটা নেক্সট ক্লু যেটা পেলাম সেটা হচ্ছে ডাইনিং প্লেসের যে বেসিনটা থাকে সেটাতে দেখি আপনার বেসিনটা খুব অপরিষ্কার থাকতো সবসময়। হয়তো ধরেন কেউ পেস্ট ফেললে যে একটা সাদা ধরনের আবরণ থাকে, থুতু ফেললে যে ধরনের একটা আবরণ হয়, ঠিক সেম ওই ধরনের। সো ওটা পরিষ্কার করতাম। বেসিনটা কোথায় ছিল? ডাইনিং প্লেসে। আচ্ছা। সো এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। তো আমি পরিষ্কার করতাম ব্যাপারটা, কিন্তু একটু পরে গিয়ে দেখে আবার হয়ে গেল, মানে জিনিসটা থেকেই যাই। সো এটা ছিল আমার সেকেন্ড ক্লু। তারপর থার্ড ক্লু যেটা খুব অবাক করছিল সেটা হচ্ছে আমি একদিন বাসায় গেলাম কাজ সেরে, একাই ছিলাম। বাসার দরজাটা খুলে দেখি দরজার সামনে অনেক ছোট ছোট চুল, মানে ছোট ছোট কিছু চুল ছিল। সো আমি বিষয়ে, কারণ বাসায় কোনো ফিমেল মেম্বার ছিল না, আমি আর ভাইয়া ছিলাম, তো চুলগুলো আসার কোনো প্রশ্নই আসে না। সো আমি কি করলাম, যেহেতু আগে থেকে প্রবলেমগুলো ফেস করছি, আমি বললাম থাক কিছু রেখে দিই আর পুরোটা পরিষ্কার করে রাখলাম। সো এটা ছিল আসলে ক্লু। পরে যেটা নেক্সট মানে 100% শিওর হলাম যে এখানে কিছু একটা আছে, সেটা হলো একদিন রাতে আমি শুয়েছিলাম মানে আমার রুমে, আমি একটু ডার্কেই থাকতে পছন্দ করি। সো আমার রুমের লাইট অফ করে রাতে, মাঝরাত হবে সময়টা, শুয়েছিলাম, পাশের রুমের লাইটটা অন করে আর কি। সো আমার পর্দা দেওয়া ছিল, হঠাৎ করে দেখি একটা শ্যাডো আমার রুম পাস করে গেল, বাট সময়টা হয়তো হবে 5 থেকে 6 সেকেন্ড। বাট আমি শক ছিলাম, দেখেছিলাম, বিকজ চিন্তা করছিলাম যদি হ্যালুসিনেশন হয় তাহলে হয়তো 2 থেকে 3 সেকেন্ড হতে পারে, এটা হুট করেই চলে যায় এইসব ব্যাপারগুলো। বাট 5-6 সেকেন্ড অনেক সময়, আমি যেটা বুঝতে পারি আর কি। তারপর বুঝতে পারলাম হ্যাঁ অবশ্যই কিছু একটা আছে বাসায়। চিন্তা করলাম ভাইয়াকে বলা দরকার। এটা কিন্তু ঈদের পরে ছিল, ঈদের পরে আসার পরে ব্যাপারটা বুঝতে পারলাম। তারপর দিন ভাইয়া সকালে আসলে আমি ভাইয়াকে বলি, ব্যাপারগুলো খুলে বলি, ভাই এই ধরনের কিছু প্রবলেম ফেস করছি। সো তখনই বেশি অবাক করলো ভাইয়া বলল আমি কিন্তু বিষয়গুলা মানে ফেস করছি তোর মতো, এই ধরনের আমাকে একটা কথা বলে আসলে। আচ্ছা। তারপর ভাইয়া বলে তুই ভয় পাবি বলে আমি তোকে জানাইনি ব্যাপারগুলা, কিন্তু আমি এই বিষয়গুলা সেম ব্যাপারগুলা ফেস করছি। তারপর আমি আবার বাসার দারোয়ান থেকে জিজ্ঞেস করলাম চাচা এখানে কিছু হয়েছে কিনা, এই ধরনের ইনভেস্টিগেশন করলাম। তিনি বললো না, বাট পাশের বাড়ির দারোয়ানও কিছু জানে না বললো। বাট তিনি একটা কথা বললো, সেটা হচ্ছে কি আমরা যে ফ্ল্যাটে উঠেছিলাম সেখানে ভাড়াটিয়ারা খুব একটা দিন স্টে করে না, হয়তো 3 মান্থ 2 মান্থ ঠিক এই ধরনের। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং পরবর্তী ঘটনাটি একটা ছোট্ট একটা অডিও ক্লিপ রয়েছে, আমরা সেটাতে যাব, তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ মনির, আমি মিশরের প্রবাসী। আপনার অনেক পুরনো লিসেনার, আমি 2010 সাল থেকে আপনার প্রোগ্রামটা শুনছি। তো আজকে আমি একটা ঘটনা আপনাকে শেয়ার করবো। এই ঘটনাটি আমার সাথে জড়িয়ে যাওয়া, জানি না কে কিভাবে নেবে। রাসেল ভাই যাই হোক, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করি, হ্যাঁ একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে। আমি একদিন শনিবার দিন অফিসে যাবো না, ভাবলাম যে যাবো না, শরীরটা খারাপ লাগতেছে। তো আমি যতদিন অফিসে যাই নাই, তো আমার সাথে আরো 2 জন রুমমেট ছিল, ওরা চলে গেছে। এখানে আমাদের কোম্পানি গাড়ি আছে, সেই গাড়িতে আমাদের এখান থেকে নিয়ে যায়। আমার 30 মিনিট লাগে আমাদের অফিসে যেতে। তো যাই হোক, সবাই কাজ কাম শুরু করছে। আধা ঘন্টা পরে আমার যে বস ওদিন জিজ্ঞেস করলো আমাদের এক রুমমেটের কাছে যে আছে কি বড়ির, আসে নাই? তো সবাই বললো ওকে তো গাড়িতে দেখি নাই। তো আমার রুমমেট যে ছিল ও বলছে বড়ির কাছে আসে নাই অফিসে। কেন আসে নাই? বললো যে অসুস্থ। তো
তো বললো যে কাজের খুব চাপ, ও কেন আসে নাই। তো তারপরে আধা ঘন্টা পরে দেখলো আমি গেলাম, আমি তো অসুস্থ বাসায়। তো আধা ঘন্টা পরে তারা আমাকে দেখলো আমি নাকি কাজ করতেছিলাম। আমি তার সাথে কথা বলতেছি না। আধা ঘন্টা পরে গেলাম যখন, আমাকে সবাই জিজ্ঞেস করলো তুমি কেন আসো নাই। তো এই দেশে আরবিয়ান কয়েকটা মেয়ে ছিল, আমাকে তারা বললো এটা মুশকিল আফিস। আমি বললাম যে মাফিস মুশকিল। আমি বললাম যে না, আমার কোনো সমস্যা নাই। ওরা বললো যে আমার তোমার কি হয়েছে। আমি বললাম না, আমি সমস্যা নাই। তো আমাকে জিজ্ঞেস করলো ইন্তা তাবেল। আমি বললাম মাফিস তাবেল, আমি কোনো অসুস্থ না, আমি ঠিক আছে। কেন আসো নাই, আধা ঘন্টা লেট করছে কেন? আমি বললাম যে এমনি ভালো লাগে না, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। যাই হোক রাসেল ভাই, এরপরে ঘটনা শুরু হলো। আমার সাথে যখন সুপারভাইজার আসে কথা বলে, আমি নাকি ওদের সাথে খারাপ ব্যবহার করি। তো এক পর্যায়ে আমি সুপারভাইজার গায়ে হাত দিছি, আমাকে চেম্বারে নিয়ে গেল। তুমি কেন গায়ে হাত দিলে, লেট করে আসছো? আবার সুপারভাইজার সাথে কেন তখন তুমি করলা? তুমি চলে যাও, তোমার লাগবে না। তো আমি ওখানে কি করলাম, একটা সিজার দিয়া আমার যে বস ছিল ওনাকে মেরে দিলাম। আমি ওনার সিজারটার প্যারে ঢুকাই দিলাম, একটা কেসি ওনার প্যারে ঢুকাই দিলাম। ওনাকে নিয়ে হাসপাতালে আমাকে ধরে রাখলো। তো ধরে রাখার পরে রাসেল ভাই সবাই আমাকে ধরে রাখলো। পরে আমাকে এখানে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। তারপরে পুলিশে আমাকে বেঁধে অনেক পিটালো। আমি ওখানে নাকি মারা যাই। কিন্তু আমি ওখানে নাকি মারা যাই এই কথা সবাই জানে যে আমি ওই পুলিশে আমাকে অনেক মেরেছে, আমি মারা যাই। তো আমার ডেড বডি পোস্টমর্টমের জন্য আমাকে পোস্টমর্টম পাঠালো যে ওকে অনেক মারা হয়েছে, পিটানো হয়েছে, মারা গেছে। আমাদের যে রুমম্যান, আমাদের যে রুমম্যান যে পোলা ছিল, ও আরেকটা দুইটা পোলা ছিল আমাদের রুমে। ও আয়সা দেখে কি আমি বাসায় শুয়ে আছি। তো আমাকে জিজ্ঞেস করো তুমি অফিসে যাও নাই, তুমি এখানে কেন? তাই বললাম আমি তো অসুস্থ, আমি অফিসে যাই নাই। তাহলে যে কি হয়েছে, রুম অফিসে কি হয়েছে এগুলা? মানে ওরাও আমাকে দেখে আমাকে চমকে গেছে যে ওরাও কিছু আমার কাছে লুকাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তো ওরা বললো যে ওরা আমার সাথে রুম থেকে বেরিয়ে গেছে। রুম থেকে বেরিয়ে আমাদের বসের অফিস বাসা এক এলাকায় থেকে ওরা। তো বসের কাছে যায়, এই ঘটনা খুলে বলতে পারে ওরা আসছে আমার বাসায়। তো রাসেল ভাই, আমি জানতে পারলাম যে আমার বসের খুব অসুস্থ ছিল এবং ওনাকে ব্যান্ডেজ করানো হলো। এবং রাত্রে উনি বাসায় আসলেন, আসার পরে উনি অসুস্থ অবস্থায় ব্যান্ডেজ করা, রাত্রে ঘুমাই রইলেন। সকালে দেখলেন কোনো ব্যান্ডেজ নাই, কিছু নাই, ওনার গায়ে প্রচন্ড জ্বর। তো কেউ ধরতে পারলো না। এখানে একটা হুজুর নিল, হুজুরের বলে যে এরকম একটা খারাপ একটা জিন ছিল ওই এলাকায়, একটা জিন ছিল। আমি আজকে অফিসে যাই নাই। তো ওনাকে আমার যে বস ছিল ওনার উপরেই টার্গেট করেছে জিনটা। তো যাই হোক, যেমনি হোক উনি বেঁচে গেলেন, আল্লাহ ওনাকে বাঁচালো। এরপর থেকে আমাকে খুব ভয়ে আমার সাথে কথা বলে না, আমাকে সব সন্দেহ করে। পরে এক পর্যায়ে আমি ওখানে চাকরি করতে পারি না রাসেল ভাই, আমি চাকরিটা ছেড়ে অন্য জায়গায় চলে আসি। তো এখন আর কিছু হয় নাই। আমার বসের সাথে একটা তাবিজ তুমি দিচ্ছি অনেক বসে। তো এই ছিল আমার ঘটনা। নিশ্চয় আমার সাথে অনেক ঘটনা আছে, আমি ওগুলো আপনার কাছে শেয়ার করবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম লিসেনার। সালাম আলাইকুম। Bhoot FM. The night comes alive with Grameenphone. Yes, the night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও 48.2 FM। আমি রাস্তাল আছি সাথে, এবং আমরা এই মুহূর্তে চট্টগ্রামে। আর চট্টগ্রাম থেকে আমরা লাইভ ভূত এফএম আপনারা শুনতে পাচ্ছেন। এখান থেকে আমরা করছি বছরের প্রথম ভূত এফএম ফ্রাইডে দ্য 13th, মানে বছরের প্রথম ফ্রাইডে দ্য 13th ভূত এফএম আমরা করছি চট্টগ্রাম থেকে, এবং বছরের প্রথম আউটডোর শো আমাদের। সো আমরা কেমন করলাম সেটা সময় বলে দেবে এবং আপনারা জানাবেন। আমরা সেজন্য অপেক্ষা করবো। আমাদের সাথে SMS করে জানিয়ে দিন। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FORTA ফুর্তি স্পেস, আপনার নাম স্পেস, আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHTTFM@radioforti.fm। তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা অডিও ক্লিপ সরাসরি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর আমাদের এখানে রয়েছে রায়হান, আমাদের ময়মনসিং থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন হক মিয়া। এছাড়াও আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি ফুর্তির রুবেল SMS করেছেন এবং তিনি আমাদের সাথে শুনছেন এখন। সাকিব আছেন আমাদের সঙ্গে রয়েছেন, দেখতে পাচ্ছি ফুর্তি আদমান, আরিফ এবং তার ওয়াইফ রুম্পা আমাদের সঙ্গে আছেন হবিগঞ্জ সিলেট থেকে, হুসাইন এবং
নামটা পড়তে পারলাম না। এছাড়া আমাদেরকে সাইফ নোভেল আমাদের সঙ্গে আছেন মোহাম্মদপুর থেকে। রাকিব আমাদের সাথে আছেন, অনেকদিন পর তিনি দেশে আসছেন এবং প্রথম SMS করেছেন তিনি এবং পড়ে ফেললাম। ফাহিম আমাদের সাথে আছেন এবং তিনি কখনো ভূত এফএম মিস করেন না জানিয়েছেন। শিলা খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন। আবরার, রাশাদ, নুনতো, এছাড়াও রূপা এবং তারা সবাই মিলে আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি বুশরা এবং ক্লাস 7-এ পড়েন তিনি, রামপুরা থেকে লিখেছেন হ্যালো রাসেল ভাই, আমি কান্তা। আমাদেরকে সুমন SMS করেছেন জয় শ্যামলী থেকে। এছাড়াও লিখন আমাদের সাথে SMS করেছেন। সাগর আমাদেরকে লিখেছেন সজীব। এছাড়াও লিও সিলেট থেকে লিখেছেন। হেলাল আছেন আমাদের সঙ্গে। মেহেদি হাসান চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। শাওন আছেন আমাদের সঙ্গে রয়েছেন প্রীতুল, পাবেল, এছাড়াও সোহেল, হৃদয়, জয় সহ আরো অনেকে। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আমাদের পরবর্তী অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এবং তিনি বেসিক্যালি একটা ঘটনা শোনাবেন আমাদেরকে। তার নামও জুয়েল। একটু আগে যিনি ঘটনা বলেন তার নামও জুয়েল। সো আমরা চলে যাব আমাদের জুয়েল ভাইয়ের কাছে। জুয়েল ভাই, আপনি কোথা থেকে এসেছেন, আপনার চট্টগ্রামে কোথায় থাকেন সেটা জানাবেন, তারপরে আমরা আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসনার্স, এবং রাসেল ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আমি এসেছি চট্টগ্রামের আগ্রাবাদ থেকে। আমি এখন যে ঘটনাটা শেয়ার করছি, আসলে আমাকে এখানে আসার জন্য বিশেষ করে আমার ছোট ভাই রিমন, মাহফুজ এবং আমার কলিগরা অনুপ্রেরণা করছে, বিদায় আমি এখানে আসতে পেরেছি। তো আমার ঘটনাটা হচ্ছে আমি এবং আমার কলিগদের সাথে ঘটা একটি ঘটনা। সময়টা 2012 সাল। আমরা প্রায় 200 জন একটি প্রশিক্ষণ নেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রামের একটি প্রশিক্ষণ কেন্দ্রে যাই। পার্বত্য চট্টগ্রামে যখন প্রশিক্ষণ কেন্দ্র, অবশ্যই পাহাড় বেষ্টিত একটি এলাকা, যেখানে শুধুমাত্র প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষক বৃন্দ ছাড়া বাইরে কোনো পাবলিক থাকা যায় না। তো আমাদেরকে বিভিন্ন রুমে ভাগ করে দেওয়া হলো। আর প্রশিক্ষণ কেন্দ্রে সারাদিন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে হয় বিদায় সবসময় ক্লান্ত হয়ে যায়। তো প্রশিক্ষণ কেন্দ্রের সর্ব উত্তরে যে কামরাটি ছিল, সেখানে আমাদের 40 জনকে থাকার জন্য দেওয়া হয়েছিল। সো ঘটনাটি ঘটে আমাদের ওই রুমতে যারা থাকতাম তাদের সাথে। তো আমাদের রাত 10টার মধ্যে লাইট নিভিয়ে ঘুমিয়ে যেতে হতো। প্রতিদিনকার মতো রাত 2:30-3টার দিকে আমার ঘুম ভাঙতো। আমাদের কোনো হাত ঘড়ি কিংবা সেলফোন না থাকায় ঘরের এক কোণে থাকা একটি মাত্র দেওয়াল ঘড়ি টাইম দেখার একমাত্র ভরসা ছিল। তো আমি প্রতিদিনকার মতো একদিন রাত্রে উঠলাম, ঘুমটা ভাঙার পর উঠলাম টাইমটা দেখার জন্য। উঠতে দেখি আমার বেডের পাশে কিছু একটা দাঁড়িয়ে আছে। মনে করেছিলাম আমার হয়তো কোনো কলিগ, হয়তো ঘুম ভেঙে গেছে, দাঁড়িয়ে আছে। বাট যখন মশারি থেকে বের হব তখন দেখলাম এটা কোনো মেয়ে। তখন অনেক ভয় পেয়ে যাই, কারণ আমরা ওই প্রশিক্ষণ কেন্দ্রে কোনো মেয়ে ছিল না, কিন্তু হঠাৎ রুমের মধ্যে মেয়েটা কোত্থেকে আসলো। তো আমি এটা কারোর সাথে শেয়ার করিনি, কারণ হয়তো কেউ ভয় পেতে পারে। তো আমি আমার মতো এটা গোপন রেখে গেলাম। বাট আমাদের রুমে থাকা প্রায় প্রতিটা লোকের সাথে বিভিন্ন সময় এই সমস্যাটা হচ্ছে। কেউ ওয়াশরুমে গেলে রাত্রেবেলায় হয়তো মেয়েটাকে দেখতে পেল, কেউ পুকুরে গেল রাত্রেবেলা, দেখলো মেয়েটি পুকুরে গোসল করতেছে। এরকম আরো অনেক সমস্যা। এগুলো আমরা একটা সময় প্রশিক্ষকদের সাথে শেয়ার করলে তারা আমাদেরকে বলে হয়তো আমাদের চোখের ভুল, আমাদের কাছে গোপন করার চেষ্টা করে। বাট আমরা তাদের কথায় বুঝতে পারি না এখানে কোনো ঝামেলা আছে। সো আমরা আমাদের মতোই চলতে থাকি। বিশেষ করে রাত্রের বেলায়, মধ্যরাতে আমরা যখন ওই প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যেতাম, দেখতাম যে অনেক সময় মেয়েটাকে আমাদের সাথে সাথে হাঁটতে, আমাদের পিছনে অথবা সামনে, কিংবা কিছু একটা ছায়া, এভাবে প্রায় আমাদের 4-5 মাস চলে যায়। তো যেদিন আমরা প্রশিক্ষণ কেন্দ্র থেকে চলে আসব, ওই দিন প্রশিক্ষকদের সাথে এটা শেয়ার করি যে স্যার আজকে তো চলে যাচ্ছি, আজকে যদি আমাদেরকে কাইন্ডলি বলেন তাহলে হয়তো আমাদের এই কৌতূহলটা দূর হবে। তো আমাদের একজন প্রশিক্ষক স্যার বললেন যে ওই প্রশিক্ষণ কেন্দ্রের পিছনে একটা পরিত্যক্ত ইট ভাটা রয়েছে, ওখানে একটা অর্ধ গলিত ডেড বডি উদ্ধার করা হয়েছিল, যেটার পোস্টমর্টম রিপোর্টে বলছে
এটাকে গণধর্ষণ করে মার্ডার করা হয়েছিল। ওই ঘটনার পর থেকে প্রায় সময় ওই ব্যারেক মানে রুমে যারা থাকে তাদের সাথে এ ধরনের ঘটনা ঘটতেছে। আর ওখান থেকে আসার পরে হয়তো 2-1 যাওয়া হয়েছিল। ওখানকার বর্তমান যারা রুমটিতে থাকে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল। সর্বশেষ মানে যারা ছিল তারা বলছিল হ্যাঁ তারাও এই ধরনের কিছু দেখতে পেয়েছে। বর্তমানে রুমটি পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে সবাই যে যারাই ওখানে যান তারা প্রত্যেকেই এটা দেখতে পান এবং এই ঘটনার সাথে সবারই পরিচিতি ঘটে বা এই ঘটনা সম্পর্কে সবাই জানতে পারেন। থ্যাংক ইউ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আমাদের একটা ইমেইল আছে, যে ইমেইলটা আমরা পড়ব এবং এটি একটা আমরা চট্টগ্রাম থেকে পড়ার মতো কোনো ইমেল পাইনি, বাট বগুড়া থেকে পেয়েছি। সো আজকে বাধ্য হয়েই বগুড়ার একটা ইমেল পড়তে হচ্ছে এই মুহূর্তে। কেমন আছেন তা জানতে চাইলাম না, আপনি সবসময় ভালো। রাসেল ভাই, আমরা ভূত FM এর নিয়মিত শ্রোতা। আমি হিমু এবং হানি আমার কাজিন বগুড়া থেকে লিখছি। আজ আপনার সাথে আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে শোনাবেন। আমাদের পক্ষে স্টুডিওতে যে ঘটনা শোনানো সম্ভব না, ভূমিকা না করে সরাসরি ঘটনায় যাই। আমাদের বাড়ি বগুড়া থেকে বাইরে, পড়াশোনার সুবাদে আমরা বগুড়ার একটি মেসে থাকি। সঙ্গত কারণে জায়গার নাম এবং আমাদের পরিচয় বলতে পারছি না। আমি যখন প্রথমে মেসে উঠি তখন রুম দেখে পছন্দ হয়। এত বড় এত সুন্দর ডাবল সিটের রুম হতে পারে বলে আমার ধারণা ছিল না। মেসে আমি এবং হানি একই রুমে থাকি। আমাদের দিনগুলো স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু আজ থেকে 2 মাস আগে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। সকালে প্রাইভেট থাকায় সেই রাতে একটু তাড়াতাড়ি, আনুমানিক 12টায় আমরা ঘুমোতে যাই। রাতে হঠাৎ করে হানির ঘুম ভেঙে যায়। সে মৃদু আলোতে দেখে যে একটি মানুষ আকৃতির অবয়ব আমার বিছানার কাছে দাঁড়িয়ে আছে। অবয়বটি ধীরে ধীরে আমার কাছে আসছে। একসময় আমার গলা চেপে ধরার চেষ্টা করছে আর হানির দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। হানি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এক পলকে সে দেখলো অবয়বটি চাদরে মোড়ানো, ব্ল্যাক শ্যাডো টাইপের, আর চোখ দুটো অদ্ভুত ধরনের লাল। সে সব সহ্য করতে না পেরে চিৎকার করতে চেষ্টা করলো, কিন্তু ওর গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। ঘটনাটা এখানে শেষ হলে হয়তো ভালো হতো, কিন্তু এরপরেই হানি দেখলো যে অবয়বটি ওর শরীরের ভেতরে 1 সেকেন্ডের মধ্যে ঢুকে গেল। তারপর ওর আর কিচ্ছু মনে নেই। সকালে উঠে আমার সাথে সব শেয়ার করে, কিন্তু ব্যাপারটাকে আমি সিরিয়াসলি নেইনি। এর কিছুদিন পর আমার সাথেও কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আমি পড়া শেষ করে যথারীতি টেবিলে বই রেখে ঘুমাই, কিন্তু সকালে উঠে দেখি বই আর টেবিলে ছিল না। সারা ঘর আমরা তন্ন তন্ন করে খুঁজি, কোনো লাভ হয় না। এর মধ্যে আমাদের রুমে কেউ এসে বই সরানো সম্ভব না। প্রায় 15 দিন পর একদিন সকালে বইটি মেঝেতে পড়ে থাকতে দেখি। বইটি কিভাবে উধাও হলো আর কিভাবে মেঝেতে আসলো এর উত্তর আমার জানা নেই। এছাড়াও মাঝে মধ্যে আমাদের কিছু কিছু প্রয়োজনীয় জিনিস উধাও হয়ে যায়। হয়তোবা ঘটনাটির সূচনা অনেক আগে। হানি আমার রুমে আসার আগে আমার সাথে আমার বান্ধবী থাকতো। ও মাঝে মাঝে রুমের ভেতরে একটি মেয়েকে দেখতে পেত। আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। এরপর একদিন ও অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমি তখনও পড়ছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম কার সাথে যেন কি কথা বলছে। পরের দিন সকালে ওকে জিজ্ঞেস করে, ও কিছু বলেনি, শুধু বলেছে এই রুমে কিছু না কিছু সমস্যা আছে, ও আর থাকতে পারবে না। এরপর ও মেস পাল্টায়। আমি তখনও ব্যাপারটা কেয়ার করিনি। ঘটনাক্রমে একদিন রাতে আমাকে একা থাকতে হয়। হঠাৎ করে রাত 12টার পর রুমের মধ্যে গোঙানির আওয়াজ শুরু হয়। শব্দটি ক্রমেই বাড়তে লাগলো। আমি ভাবলাম শব্দটা বাইরে থেকে আসছিল, তাই রুমের জানালা খুলি, কিন্তু বাইরে কিচ্ছু দেখতে পাইনি। তখন আমি ভয় পেতে শুরু করি। ভয় আমি দোয়া পড়তে শুরু করি। একসময় আওয়াজটি থেমে যায়। সেদিন আর আমার সাথে কিছু হয়নি। সকালে উঠে দেখি রুমের দেয়ালে মানুষের হাতের ছাপ। রুমে তো আমি ছাড়া আর কেউ ছিল না, তাহলে হাতের এই ছাপগুলো কোথা থেকে আসলো? এরপর থেকেই রুমের ভেতরে আমরা ছাড়াও অন্য কারো অস্তিত্ব বুঝতে পারি, কিন্তু দেখতে পাই না। রুমের মধ্যে কারো হাঁটার শব্দ শুনতে পাই, বাথরুমের ট্যাপ, কারো গোসলের শব্দ পাই, কিন্তু বাথরুমে গেলে কি দেখি কেউ নেই।
এখানে বলে রাখা ভালো যে আমাদের রুমের সাথে অ্যাটাচ বাথরুম। আমরা রুম গুছিয়ে বাইরে গেলেও এসে দেখতে পাই রুমটি অগোছালো থাকে। আমরা লক করে বাইরে যাই, আর চাবি শুধু আমাদের দুজনের কাছেই। তাই অন্য কারো পক্ষে সম্ভব না রুমে এসে রুম অগোছালো করবে। আর এসব সহ্য করতে না পেরে মেসের বড় আপুদের কাছে সব শেয়ার করি। প্রথমে আপুরা কিছু বলতে চায়নি, অনেক জোরাজুরির পর বলল যে আমাদের রুমে যারাই থাকতে আসে তারাই কিছু না কিছু প্রবলেম ফেস করে, কিন্তু এর কারণ আজও কেউ জানে না। আপনার কাছে ঘটনাটি কতটা বিশ্বাসযোগ্য লেগেছে জানি না, কিন্তু ঘটনাটি সত্য। আর আমাদের এখন অবধি তেমন কোনো শারীরিক ক্ষতি হয়নি। এখন আমরা এই রুমে বসে আপনাকে ইমেইল করছি, আর আগামী মাসে আমরা মেসটি পাল্টাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কোনো ক্ষতি না হয়। এই ছিল ঘটনা। ভালো থাকবেন। লিখেছেন আতিয়া সঞ্জিদা হিমু, বগুড়া থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ হিমু আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনাদের সবারও আমাদের এই ঘটনাটি ভালো লেগেছে। একটা ছোট্ট বিরতিতে চাই, বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সব সময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন সাদিক, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং আমরা আজকে এই ফ্রাইডে দ্য 13 বছরের 2017-এর প্রথম ফ্রাইডে দ্য 13-তে আমরা রয়েছি চট্টগ্রামে, এবং এখান থেকে আমরা শো করছি, ভূত এফএম করছি এখান থেকে। ইনফ্যাক্ট আমাদের আজকে যারা অতিথি তারা সবাই চট্টগ্রামের। তো এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট যে অতিথি আছেন তার কাছে, রাকিবের কাছে আমরা যাব। এন্ড রাকিব, আপনি একটু বলবেন কাইন্ডলি আপনি কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি এসেছি চিটাগাং ফ্রিপোর্ট থেকে। চলে যাই আপনার ঘটনায়। জি রাসেল ভাই, থ্যাংক ইউ। আজকে স্পেশালি একটা পর্ব, ফ্রাইডে দ্য 13 পর্বটা অ্যাকচুয়ালি চিটাগাংয়ে হচ্ছে, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ঘটনায় চলে যাই। জি রাসেল ভাই, ঘটনাটা হয়েছিল আমার একটা বড় ভাইয়ের সাথে। তো বড় ভাইটার বাসাটা একটু বলে নিই, হালিশহর, সাউথ মিডল হালিশহর 2 নং সাইড। তো ঘটনাটা সে আমাকে যেভাবে বলছিল, তার একটা ফুফাতো ভাই ছিল, নাম ছিল কাজল নামে। তো আমরা জানি যে বন্দরে একটা সিএনএফ নামে একটা কোম্পানি আছে, তো সে ওই জায়গায় জব করতো। আমরা কোন জায়গায় নাম না বলে ঘটনাটা বলে ফেলি। জি আসিল ভাই, তো ঘটনাটা হয়েছিল যে সে সিএনএফ জব করতো। ওখানে কাজটা ছিল এরকম যে ট্রাকে কিছু মানে প্রোডাক্ট থাকতো, প্রোডাক্টগুলো যদি কমপ্লিট হয়ে যেত তাহলে সে ওগুলো বের করে দিত, তার ওগুলো লিস্ট করা হইতো আসলে। তো সে লিস্ট করার জন্য তাকে অনেক টাইম নিতে হইতো। তো সে এক সময় ফ্রি থাকতো, সেজন্য বাসায় আসতো রাত করে। তো বাসায় আসার সময় তার সাথে মানে কখনো কোনো ঘটনা ঘটে নেই। তো এক সময় একদিন রাতে সে বাসায় আসতেছিল, রাত আনুমানিক তখন 11টা থেকে 12টা হবে। তো সে সময় সে একটা রিক্সা পেলে আসার সময় অ্যাকচুয়ালি জায়গাটা ছিল ক্রচিন, একটা জায়গার নাম সরগোলা ক্রচিন জায়গাটার নাম। তো সে আসার সময় রিক্সাওয়ালাকে উঠলো, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতেছে যে এখানে তো এখন তো কোনো রিক্সা নাই, তো আপনি এত রাতে রিক্সা চালাচ্ছেন কেন? তো রিক্সাওয়ালা কোনো মানে তাকে রেসপন্স করলো, মানে কোনো সাউন্ড তাকে বললো না। তো একসময় সে একটু মোটামুটি অদ্ভুত হলো, 3-4টা কোশ্চেন করলো তাকে। তো সে কোনো রিপ্লাই দিল না। তো তার কাছে ব্যাপারটা নর্মালি মনে হলো যে হয়তো করলো, কথা বলতেছে না, শুনতে পাচ্ছে না বা প্রবলেম আছে। তো সেই জন্য সে মোটামুটি ওখান থেকে আসতেছিল। আসার সময় রিক্সাওয়ালা হঠাৎ করে বলতেছে, আচ্ছা আপনি তো 1টা করে তো আপনি আমার ওখানে যাবেন তাই না? তো সে ব্যাপারটা শুনে একদমই অবাক হয়ে গেল যে হঠাৎ এই ব্যাপারটা সে কিভাবে জানলো, মানে খুবই তার কাছে একটা মানে অদ্ভুত লাগলো। তো তারপর সে বাসায় আসলো কোনো কিছু মনে না করে। তো এক সময় সে 1টা বাজলো, ওই সময় ঘুমটা ভাঙলো দরজার নক শুনে। তো নক শোনার পর সে বাহির আসার পর সে যেটা দেখলো, ওই রিক্সাওয়ালাটা তাকে নিতে আসার পর সে দেখে একটু অবাক হলো। তো সে সাথে গেল, যাওয়ার পর রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতেছে যে আপনাকে তো আমি আসতে বলিনি, আপনি কেন আসছেন? তো বলতেছে যে আপনি যাবেন, আপনার জন্য আমি এতক্ষণ ওয়েট করতেছিলাম। তো সে ওখানে যাবে, রিক্সা যাচ্ছে। তো রিক্সাওয়ালাতে কোনো মানে সাউন্ড আসতেছে না। আসার পর তার কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত মনে হলো। তো অদ্ভুত মনে হওয়ার পর সে
কোশ্চেন করতেছে আপনার বাসা কোথায়, আপনি কি করেন, তারপরে আপনার ছেলে মেয়ে কি করে। তো কোনোই সাউন্ড আসতেছিল না। তার কাছে ব্যাপারটা তখন একটু ভৌতিক মনে হলো। ভৌতিক মনে হওয়ার কারণে সে আর কোনো কথা বললো না, তাড়াতাড়ি সে তার কর্মস্থলে চলে যাবে। তো সে তার কর্মস্থলে যাওয়ার পর রিক্সা থেকে নামলো। নামার পর যে কাহিনীটা হলো যে তার একটা নর্মাল মোবাইল ফোন ছিল। মোবাইল ফোনটা টর্চ লাইট অন করে সে একটা টর্চ লাইটটার মুখের ভিতর নিয়ে সে মানিব্যাগ থেকে টাকা বের করে দিচ্ছিল। হঠাৎ করে টাকা বের করে সে যখন তাকালো, এখানে যে কাহিনীটি ঘটলো যে তার সামনে কোনো লোক তো দূরে কথা, সামনে কোনো গাড়ি ঘোড়া এরকম কিচ্ছু ছিল না। অ্যান্ড যে টাইমটা ঘটনাটা ঘটছিল ওই এতটুকু টাইমের ভিতরে ওখান থেকে রিক্সাওয়ালাটা কখনো সামনে যেতে পারবে না। তো এখানে ঘটনাটা এটুকুই ছিল। তো এরপর সে ভয় পেয়ে দৌড় দিয়ে সে তার কর্মস্থলে গিয়ে পুরোটাই অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান হওয়ার পর সেখানে লোকজন তাকে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছিল যখন সুস্থ হয়েছিল। তো সেখানে লোকজন তাকে পরবর্তীটা তাকে সে জানায় যে আসলে এরকম হয়েছিল। তো সেখানে পুরনো কর্মকর্তা যারা ছিলেন তারা বলতেছে যে আসলে আপনি যে জবটা করেন, তো এখানে যে এই পোস্টে যে জবটা করে তার সাথে রেগুলারলি এই কাহিনীটাই হয়। আসলে আসলে ভাই বুঝতেছি না যে এখানে কাহিনীটা কি সেই জবটার পোস্টের কারণে হচ্ছে নাকি এমনি এই জায়গাটাই খারাপ, এটার জন্য এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা জানা যায়নি। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো অনেকেই SMS করেছেন কিন্তু, এবং আমরা সেরকম কিছু SMS দেখতেও পাচ্ছি। আমরা সেই SMS পড়তে চাই এবং দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে SMS করেছেন এই মুহূর্তে পাজল, তামান্না, শাওন, রাকা, জুহি, তিটু এবং আমাদেরকে ফুর্তির রাসেল ভাই, আচ্ছা নাম লেখেনি পড়তে পারলাম। SMS সাব্বির আমাদের SMS করেছেন, দেখতে পাচ্ছি সাব্বির, ছাড়াও জাকারিয়া কুষ্টিয়া থেকে, এছাড়া আমাদেরকে আশরাফ SMS করেছেন সিলেট থেকে, তানিশা ময়মনসিং থেকে SMS করেছেন, আর ডি শফিক আমাদের SMS করেছেন সাভার থেকে, রনি আমাদের SMS করেছেন ফুর্তি ভূত FM নাম লেখেননি আগে, সুতরাং পড়তে পারলাম না। সবাইকে নামটা লিখতে হবে, ফুর্তি লিখেই স্পেস দিয়ে আপনার নামটা লিখবেন, ভেরি সিম্পল। সাদিয়া আমাদের SMS করেছেন, তাওহিদ আমাদের SMS করেন, তার ওয়াইফ তুরিন তারা শুনছেন ময়মনসিং থেকে, রোহান আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন দুর্জয় এবং মিতুল, তারা একসাথে শুনছেন, সেলিম আমাদের সাথে রয়েছেন, সেলিম খান উত্তরা থেকে, বর্ষা এবং ইমন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন আরিফ বিল্লাহ উত্তরা থেকে, জিলান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন আতিক, এছাড়া আবু রাশেদ আমাদের সঙ্গে আছেন, তাহির আমাদের সঙ্গে আছেন, নাজমুল আছেন আমাদের সঙ্গে, সাইফ আমাদের সাথে আছেন, শুভ আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন নাইমা খান বরিশাল থেকে, এছাড়াও শোভন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন মিস্টার রনি চট্টগ্রাম থেকে। অলরাইট, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। নাম হচ্ছে সামিউল, এবং সামিউল একজনের ঘটনা বলবেন যিনি একজন সিএনজি ড্রাইভার, এবং তার একটা চমৎকার ঘটনা সামিউল আমাদেরকে শোনাবেন। সামিউল, কোথা থেকে এসেছেন আপনি? চট্টগ্রামে কোথায় বাসা? রাসেল ভাই, আমি জিএসএর মোড় থেকে এসেছি। থ্যাংক ইউ টু আমাকে সুযোগ দেওয়ার জন্য, আপনাকে থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ টু অনি ভাই, মোহন ভাই, অন্তর ভাই এন্ড লিকু। আমি দানিয়াল, বোর ক্যান্টনমেন্ট পাবলিকে। ভাই আমার সরাসরি আমার ঘটনা চলে যাই। জি প্লিজ। ঘটনাটি 2003 সালের। আমি যার ঘটনা বলবো তার নাম আনোয়ার চাচা বলে ডাকি আর কি আমি। জি। উনি চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা। তিনি অনেকদিন ধরে চট্টগ্রামে বসবাস করে। তিনি শুরু থেকে চট্টগ্রামে সিএনজি চালায়। একদিন তিনি 2003 সালের ঘটনা, একদিন তিনি জিএসির মোড় থেকে আন্দরকিল্লা যাওয়ার জন্য একটা ভাড়া নেন, সাধারণ দিনের মতো একটি ভাড়া নেন। তারপর আন্দরকিল্লা স্বাভাবিকভাবে আন্দরকিল্লা পৌঁছায়। তিনি আন্দরকিল্লা পৌঁছানোর পর তিনি যেখানে নামায়, তার প্যাসেঞ্জারকে যেখানে নামায়, সে ওখান থেকে রাস্তা ক্রস করতে যে অ্যাক্সিডেন্ট করে। আচ্ছা। অ্যাক্সিডেন্টের ফলে 10টার সময় তো চট্টগ্রামে জ্যাম একটু কম থাকে, এর ফলে গাড়ি ঘোড়া বেশি একটা ছিল না, তাই তার সিএনজিতে করেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এক সময় সে মারা যায়, প্যাসেঞ্জারটা মারা যায়। আচ্ছা। সে তাকে মর্গে রেখে চলে আসে বাসায়। বাসায় চলে আসার পর সে স্বাভাবিকভাবেই সিএনজি চালায় অনেক রাত পর্যন্ত, এবং রাত্রেবেলা বাসায় এসে যেহেতু একটা লাশ সিএনজি তখন স্পটে ডেট হয়েছে, যার পর জানতে পারে একটা লাশ সিএনজি থেকে আনা হয়েছে। সিএনজিতে অনেক রক্ত লেগেছিল, তো রক্ত পরিষ্কার করতে গিয়ে উনি একটা ব্যাগ খুঁজে পায়। আচ্ছা। ব্যাগের মধ্যে উনি কৌতূহলবশতই ব্যাগটা খুলে দেখে যে ব্যাগের ভিতরে 1000 টাকা 2টি বান্ডিল। আচ্ছা। ব্যাগের গায়ে একটু ছোপ ছোপ রক্ত লেগে আছে, তা উনি অনেকটা লোভে পড়ে যায়। আচ্ছা। লোভে পড়ে টাকাটা নিয়ে বাসায় আলমিরাতে রেখে দেয়, এবং তার ওয়াইফকে বলে যে এই টাকা আমি লটারি থেকে জিতেছি। আচ্ছা। পরের দিন সকালে স্বাভাবিকভাবে উঠে উনি আলমিরা খুলে টাকা গোনার জন্য টাকা গুনতে চায় আর কি। আলমিরা খুলে
আলমিরা খুলে উনি দেখে যে আলমিরার ভিতরে অসংখ্য লাল পিঁপড়া। মানে উনি যেভাবে বর্ণনা করেছে যে আলমিরা ভরা শুধুই লাল পিঁপড়া। এত লাল পিঁপড়া, মানে সব জায়গায় লালে লাল হয়ে গেছে এরকম লাল পিঁপড়া। তো উনি পানি দিয়ে লাল পিঁপড়া সব মেরে পরিষ্কার করে আবার টাকাটা গুনে, যেহেতু পলিথিনে ব্যাগ ছিল টাকা ভেজে নি, টাকাটা গুনে আবার টাকা রেখে দেয়। তারপর উনি এটা কিছু মনে করেন না, ভাবে যে রক্ত লেগেছিল, পিঁপড়া আসতে পারে, সেজন্য উনি সিএনজি চালাতে আবার চলে যায়। উনি সারাদিন নর্মালি সিএনজি চালায় এবং 8টা থেকে 9টা হবে, বেশি রাত না চট্টগ্রাম অনুযায়ী, 8টা থেকে 9টার সময় উনি জিএসএর মোড় থেকে আবার একটা ভাড়া নেয় আন্দরকিল্লার জন্য। আচ্ছা, উনি আন্দরকিল্লার জন্য যখন ভাড়া নেয় তখন উনি হাজারিগুলির মোড় নামে একটা মোড় আছে, ওখানে আর কি লাইট পোস্ট নেই, অনেক অন্ধকার, ওখানে গাড়ি ঘোড়া যেতে চায় না আর কি, ঘুরে যেতে অভ্যস্ত। উনি শর্টকাট নেওয়ার চেষ্টা করে। ওখান দিয়ে যাওয়ার সময় যে সিএনজি মানে প্যাসেঞ্জার ছিল, উনি বলে যে তুই যে লোকে 2 লাখ টাকা নিয়েছিস সেই টাকা ফেরত দে। তো উনি তো হচকচিয়ে যায় যে আমি 2 লাখ টাকা নিয়েছি, যেখানে উনি জানলো কিভাবে। তিনি বললো যে আপনি কি বলছেন চাচা, মানে আপনি কি বলছেন আমি বুঝতে পারতেছি না। তখন বললো কি যে তুই যে কালকে তোর কিছু প্যাসেঞ্জার ঢুকছিল, ওর কাছ থেকে মানে যে প্যাসেঞ্জার ঢুকছো তার কাছে তুই মানে তার ব্যাগে 2 লাখ টাকা নিয়েছিস, ওই টাকা ফেরত দিবি। তুই ব্যাগের ভিতর দেখবি যে একটা ঠিকানা আছে, ওই ঠিকানা থেকে তার অফিসের ঠিকানা নিয়ে তার বাসায় যাবি, বাসায় লাশ দিবি এবং অফিসে টাকা দিয়ে আসবি। তিনি খুবই ভয় পেয়ে যায়, মানে উনি ভাবে যে উনি ভৌতিক ভয় পায় না, আসলে উনি ভয় পায় যে আমার মানে উনি সবাই জেনে ফেলেছে যে উনি এভাবে টাকা চুরি করেছে। পিছন দিক তাকিয়ে দেখে কেউ নাই, তখন আর কি ওনার মনে ভৌতিক ভয়টা জাগ্রত হয়। তাই উনি খুবই তড়িঘড়ি করে সিএনজি নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে তার ওয়াইফকে সব বলে যে আমি আসলে এভাবে টাকা এভাবে চুরি করেছি, আসলে এটা তো এক প্রকার চুরি। তাই তার ওয়াইফ বলে যে তোমাকে যেভাবে বলা হয়েছে তুমি সেভাবে কাজ করো। উনি টাকা আসলে ব্যাগটা ভালো করে খুঁজে দেখে যে ওখানে একটা ভাঁজ করা একটা কাগজ ছিল, কাগজের ভিতরে অফিসের ঠিকানা আছে। তো অফিসে যায়, অফিসে গিয়ে খোঁজ নেন যে এভাবে চেহারা, খোঁজ নেওয়ার পরে তাকে পেয়ে যায়। তার বাসায় গিয়ে মর্গ থেকে লাশ নিয়ে মানে বাসায় হস্তান্তর করে এবং টাকাটাও অফিসে দিয়ে আসে। তিনি এখনো মাঝে মাঝে ওই মানে যে প্যাসেঞ্জার তাকে শুনতে পায়, মানে স্বপ্নে দেখতে পায় যে সে তাকে ধন্যবাদ জানাচ্ছে আর কি। ভাই আমার ঘটনা এখানে শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের যদি এই ঘটনাটা নিয়ে অলরেডি অনেকে লিখছেন এই ঘটনাটার সম্পর্কে, তো যাই হোক আপনি আপনার মতন করে বলেছেন। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে আমরা একটি ছোট্ট বিরতিতে যাব এবং আমি একটু জানিয়ে দিই যে আমাদের সাথে আমরা আজকে ফ্রাইডে দ্য 13th বছরের প্রথম 2017 আমরা সেখানে আছি এবং আজকে আমরা চট্টগ্রাম থেকে লাইভ করছি ভূত এফএম এবং পুরো পৃথিবী শুনছে আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন আজকে মাসুম ভাই, ঢাকায় আছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সাদিক, আমাদের সঙ্গে রয়েছেন আর যে রিগান এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, যিনি চিটাগংয়ের মর্নিং শোটা করেন। এছাড়া আসিফ ভাই আছেন বাইরে আমাদের জন্য। সবাই এখানে আমরা চিটাগং স্টুডিওতে অনেক মজা হচ্ছিল এবং একটু আগে আর যে তমা এসেছিলেন। সো সবাই মিলেই আমরা অনেক মজা করে আজকের ভূত এফএমটা করছি। তো আমরা আপনাদের সঙ্গে আপনাদের কাছে আবারও ফিরে আসতে চাই এবং বাকি সময়টা আশা করবো যে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। ছোট্ট একটা বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাস্তাল আছি সাথে এবং আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের অতিথিরা। আমরা চট্টগ্রামে আছি এবং আমি একটু বলছিলাম যে আমাদের সঙ্গে রিগান ভাই আছেন, আমাদের সঙ্গে রয়েছেন আসিফ ভাই, এছাড়া সাদিক আছেন আমাদের সঙ্গে, ঢাকায় আছেন মাসুম ভাই। তো সবাই মিলে আজকের এই জমজমাট ভূত এফএমটা আমাদের শেষ অতিথি যিনি তার কাছে আমরা যাব, তবে তার আগে আরো একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা একটু শুনে ফেলি। সেটি হচ্ছে আমাদের একটা ইমেইল আছে এই মুহূর্তে, সেই ইমেইলটা একটু পড়তে চাই। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি শফিকুল ইসলাম হৃদয় এবং শফিকুল ইসলাম হৃদয় সিঙ্গাপুর থেকে আমাদের ঘটনাটা পাঠাচ্ছেন এবং তিনি বলছেন যে বলে রাখা ভালো যে আমি ভূত এফএমের একজন ক্রেজি ফ্যান এবং শত ব্যস্ততার মাঝেও আমি রেগুলার ভূত এফএম ডাউনলোড করে শুনি। ঘটনাটা পাঠাবো করেও সময় হয়ে ওঠেনি। আমার কাছে অনেক ঘটনা
ঘটনা রয়েছে এবং তার মধ্যে একটি ঘটনা আজকে লিখে পাঠাচ্ছে। বিশেষ করে আমি জায়গার নামটা বলছি না, ঘটনাটি আমার না, আমার গ্রামের একজন মহিলা কুলসুম এবং তার মেয়ে আম্বিয়াকে নিয়ে। জানি না ঘটনাটি কতটা ভৌতিক, তবে এর ব্যাখ্যা আমি আজও জানতে পারিনি। চলে যাই ঘটনায়। বলে রাখা ভালো, আম্বিয়াদের পরিবারের অবস্থা বেশি একটা ভালো না। ছোটবেলায় তার বাবা মারা যান। আম্বিয়া যখন প্রাপ্তবয়স্ক হন তখন তার বিয়ে হয়। বিয়ের 1 বছর পর তার একটি ছেলে সন্তান হয়। কিন্তু দুঃখের ব্যাপার এই যে কে জানি কোন কারণে তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। আম্বিয়া চলে আসে আমাদের গ্রামে তার মায়ের কাছে। খুব কষ্টে ছেলেটাকে নিয়ে জীবন পার করতে থাকলো, কিন্তু সেই জীবনও বেশি দিন এগোতে পারল না। সাডেনলি আম্বিয়ার একদিন খুব অসুস্থ হয়ে পড়ে এবং আর্থিক অবস্থা অসচ্ছলতার কারণে তার ট্রিটমেন্ট বেশি ভালোভাবে করতে পারছিল না আম্বিয়ার মা এবং কুলসুম। এবং একদিন রাতে আম্বিয়া সাডেনলি সে নিজে খুব অসুস্থ বোধ করতে লাগলো এবং রাত 2:30 তখন বাজে এবং মেয়েটি এবং মায়ের এই অবস্থা দেখে মা কুলসুম তার বাড়ির একজন রিক্সাওয়ালাকে ডেকে নিয়ে আসলো এবং পাশের গ্রামের একজন ডক্টরের কাছে তাকে নিয়ে যাবে বলে। রিক্সাওয়ালা নাম হচ্ছে কাইয়ুম এবং কাইয়ুম তাড়াতাড়ি রিক্সা নিয়ে চলে আসলো এবং বের হয়ে আসলো এবং আম্বিয়া রিক্সাতে করে রওনা দিলেন পাশের গ্রামের ডক্টরের বাড়ির থেকে। সাথে ছিলেন আম্বিয়ার মা কুলসুম। যেই পথ দিয়ে তারা রওনা হলেন সেই পথটির পাশে কোনো বাড়িঘর ছিল না। পূর্ণিমার চাঁদ। কাইয়ুম দ্রুত রিক্সা চালাতে লাগলো। যতই রিক্সা সামনে এগোতে লাগলো আম্বিয়ার শ্বাস ততই যেন মনে হচ্ছিল যে ভারী হয়ে আসছিল এবং শুনশান এই রাস্তার পাশেই একটি বাঁশঝাড়। ওই বাঁশঝাড়ের কাছে যখন রিক্সা নিয়ে পৌঁছালো কাইয়ুম তখন তার রিক্সাটি ব্রেক ধরলেন এবং আম্বিয়ার মা কুলসুম বলল যে কিরে কাইয়ুম, রিক্সা থামালি কেন? কাইয়ুম বলল যে চাচি সামনে দেখো। কাইয়ুম এবং কুলসুম পূর্ণিমার আলোতে স্পষ্ট দেখতে পেল যে রিক্সার সামনে বিশাল বড় এক সাপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই অসুস্থ আম্বিয়া খুব জোরে জোরে হাঁপাতে লাগলো। তার মা দোয়া পড়তে লাগলো এবং আল্লাহকে ডাকতে লাগলো। কাইয়ুম ভয় না পেয়ে সাহস করে রিক্সা সামনের দিকে নিয়ে যেতে চাইলো। তখনই ঘটলো ভয়ঙ্কর ঘটনা। সামনে দাঁড়িয়ে থাকা সাপটা কাইয়ুমের দিকে এগিয়ে আসতে লাগলো এবং ওই দিকে আম্বিয়া জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। সাপটি কাইয়ুমের কাছে এসে কাইয়ুমের দুটি পা পেঁচিয়ে ধরে এবং আস্তে আস্তে তার ফুল বডি পেঁচিয়ে ফেলে এবং খুব জোরে জোরে ফোঁস ফোঁস একটা শব্দ আসছিল। ওই দিকে আম্বিয়া আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে এবং তার মা জোরে এবং তার মার বুকে এবং তার মা ভয়ে মৃত্যুর প্রাণহীন নিথর প্রাণহীন স্থবিরের মতো দাঁড়িয়ে রইল। তারা যে চিৎকার করবে সেই রকম কোনো সাহস পাচ্ছিল না। ফাইনালি তারা নোটিস করলো যে আম্বিয়ার মৃত্যু যখন নিশ্চিত হলো সাপটি আস্তে আস্তে কাইয়ুমকে ছেড়ে দিয়ে বিকট কোনো একটা শব্দ বা এরকম একটা কিছু করে বাঁশঝাড়ের মধ্যে চলে গেল এবং কাইয়ুম আর এক মুহূর্ত দেরি না করে রিক্সা বাড়ির দিকে ঘুরিয়ে চালাতে লাগলো এবং বাড়িতে পৌঁছানো মাত্র কাইয়ুম সেন্সলেস হয়ে পড়ে যায়। পরে আম্বিয়ার মায়ের কাছে শব্দ শুনে বাড়ির সবাই উঠে আসে এবং কাইয়ুমকে ধরাধরি করে তারা ঘরের মধ্যে নিয়ে যায়। টানা 2 দিন সে কোনো প্রকার কথা বলতে পারলো না। পরে আস্তে আস্তে সবাইকে স্বাভাবিক হয় এবং তখন সে সবার কাছে বলে যে ওই রাতে ঘটে যাওয়া ঘটনাটির কথা। সে এটাও বলেছিল যে সাপটি যখন তাকে পেঁচিয়ে ধরেছিল তখন নাকি তার ফুল বডি খুব উত্তপ্ত হয়ে উঠতে থাকে এবং কেমন যেন জ্বলন্ত আগুনের মধ্যে কেউ যেন ফেলে দিয়েছে এরকম মনে হচ্ছিল তার কাছে। এই ঘটনাটি শুনে কাইয়ুমের কাছ থেকে যে কনফার্ম হয় এই ঘটনাটি আমি শুনি কাইয়ুমের কাছ থেকে এবং কনফার্ম হই যে এই ছিল ঘটনা। ভালো লাগবে। আমি লাস্টের লাইনটাও বুঝতে পারিনি আপনার কথা কি বলতে চেয়েছেন, বুঝতে পারিনি আমি। এবং এই ঘটনাটি তিনি লিখে পাঠিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আশা করছি যে আপনাদের ভালো লেগেছে এই স্টোরিটা। আমরা চলে যাব আমাদের আজকের এই ভূত এফএমের আমাদের আজকের চিটাগং এপিসোডের শেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। 1 সেকেন্ড। জি। হ্যালো লিসেনার, আমি সৈকত। আমি এসেছি চট্টগ্রামের ব্যাটারি গলি থেকে। জি সৈকত ভাই, আপনাকে
স্বাগত জানাচ্ছি আজকের ভূত ফিল্মে এবং আশা করছি যে এতক্ষণ পর্যন্ত ভালোই লেগেছে আপনার। এখন আপনার ঘটনা শুনবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি 2015 সালের সেপ্টেম্বর মাসের তারিখটা আমার ঠিক মনে নেই। আমার বোনের শ্বশুর বাড়ির একটা নিকট আত্মীয়, তিনি কিডনি ডায়ালাইসিস করতে গিয়ে ভারতে মারা যান। আচ্ছা, অল্প বয়সে মারা যান। তো তার মৃত্যু সংবাদটা স্বাভাবিকভাবে আমাদের জন্য খুব শকিং ছিল। ভারতে মারা যাওয়ার কারণে তার মৃতদেহটা মারা যাওয়ার প্রায় 3 দিন পরে চট্টগ্রামে এসে পৌঁছায়। তো সরাসরি এয়ারপোর্ট থেকে চট্টগ্রামের বলুয়ারডিগি শ্মশানে তার লাশ নিয়ে আসা হয়। এখানে বলে রাখা ভালো, বলুয়ারডিগি পার হয়ে হচ্ছে যে আমাদের মানে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা মারা যাওয়ার পর সেখানে তাদেরকে দাহ করা হয়। আচ্ছা, তো সরাসরি এয়ারপোর্ট থেকে তার লাশটি নিয়ে আসা হয় এবং লাশটি আস্তে আস্তে বেশ মানে সন্ধ্যা 7টার মতো হয়ে যায় এবং সব ধরনের রিচুয়াল, যেটা মানে রিলিজিয়াস যে রিচুয়ালগুলি আছে সেগুলি করে সম্পন্ন করার পর তার লাশটি প্রায় 9টার দিকে গ্যাস চুল্লিতে দেওয়া হয়। এখানে একটা কথা বলে রাখা ভালো, সাধারণভাবে আমরা এখানে লাকড়ির চুল্লিতে আমরা সাধারণত মৃতদেহ দাহ করি, কিন্তু তার কয়েকদিন আগে থেকে প্রচন্ড বৃষ্টি থাকার কারণে যার ফলে লাকড়ির চুল্লিতে তার মানে মৃতদেহটি দাহ করা সম্ভব হয়নি। আচ্ছা, যেহেতু গ্যাস চুল্লিতে করা হচ্ছিল, মোটামুটি সবকিছু শেষ হলো। এখানে রাসেল ভাই সবচাইতে বড় যে বিষয়টা, যখন তার মৃতদেহটি আনা হয় শ্মশানে, আমি তখন এক পাশে দাঁড়িয়েছিলাম এবং ওই বোলারটিকে পাশে শ্মশানে যেখানে লাকড়ি চুল্লি আছে তার এই পাশে একটি বটগাছ আছে, বিশাল একটা বটগাছ, সেটা অনেক পুরনো, এবং সেই বটগাছের নিচে একটি কালো বিড়াল দেখতে পাই আমি। এখন সাধারণত দেখা যায় যে কোনো বিড়াল আমার খুব প্রিয় প্রাণী এবং আমার খুব অত্যন্ত আদর লাগে যে বিড়াল দেখলে। এই বিড়ালটিকে দেখে আমার কেন জানি প্রথম থেকে অস্বস্তি বোধ ছিল। আচ্ছা, বিড়ালটি মানে কালো এবং তার চোখের চাউনিটা মানে বেশ তবে ভয়ঙ্করী। আচ্ছা, বারবার কেন জানি আমার চোখটা এত ভিড়ের মধ্যে, যেহেতু সেখানে মৃতের আত্মীয় স্বজন ছিল, আমারও পরিচিত আত্মীয় স্বজন ছিল, তাদের সাথে কথা হতে মাঝখানে বারবার আমার চোখটা কিন্তু সেই বিড়ালের দিকে চলে যাচ্ছিল। ওকে, এক পর্যায়ে সবকিছু শেষ হলো এবং আমি বাসায় ফিরে আসি। বাসায় ফিরে আসার পর আমি ভাতটা খেয়ে রাতে ঘুমাতে যাই এবং আমি সবসময় দরজা জানলা বন্ধ করে ঘুমাই, ছোটবেলা থেকে এটা আমার অভ্যাস। তবে এটা কোনো ভয়ের কারণে না, এটা আমার মানে নিজস্ব একটা অভ্যাস বলতে পারেন। সেই রাতে যখন লাইট নিবে শুনলাম, আমার সাধারণত রাতে একটু দেরি করে ঘুম আসে, আমার প্রচন্ড অস্বস্তি হতে লাগলো। আমার মনে হচ্ছিল আমার রুমে কেউ যেন আছে, মানে আমি একটা এক্সিস্টেন্স টের পাচ্ছিলাম যে রুমের মধ্যে কেউ আছে। যেটা হয় রাসেল ভাই, দেখবেন যে আপনার পিছনে কেউ এসে দাঁড়ালো, আপনি বুঝতে পারবেন যে আপনার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। এই অনুভূতিটা ছিল সেই ধরনের। যাই হোক, আমার কোনো অবস্থাতে ঘুম আসছিল না এবং এই অস্বস্তিটা কেন হচ্ছে আমি সেটা বুঝতে পারছিলাম না। এক পর্যায়ে আমি যেটা দেখলাম যে আমার বিছানার পাশে, ডান পাশে জানলার পাশে অন্ধকার ছিল, সেই অন্ধকারের মধ্যে কিন্তু একটা গাঢ় অন্ধকার, একটা মানুষের অবয়ব। এবং এক পর্যায়ে আমি নিজেকে প্রবোধ দিতে শুরু করলাম যে আমি বোধহয় আসলে সারাদিন আজকে শ্মশানে ছিলাম, আমার নিকট আত্মীয় মারা গিয়েছে, এইগুলি বোধহয় আমার মধ্যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট করেছে বলে আমি হয়তো এই বিষয়টা আমার হ্যালুসিনেট হচ্ছে। রাসেল ভাই, বিষয়টা এখানে যদি শেষ হয়ে যেত ভালো হতো। সবচাইতে বড় বিষয়টা ছিল কিছুক্ষণ পরে আমার ওয়াইফ, যে আমার পাশে শুয়েছিল, সে হঠাৎ করে আমাকে বলে, তুমি এখনো ঘুমাওনি? আমি অত্যন্ত অবাক হয়ে যাই, কারণ আমার ওয়াইফ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং তার এই সময় জেগে থাকার কথা না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি ঘুমাওনি কেন? সে কিছু না বলে বললো যে বাতিটা জ্বালাও। তো আমি মনে মনে আমার ওয়াইফকে তখন থ্যাঙ্কস দিচ্ছিলাম এই কারণে যে বাতিটা জ্বালানো হোক, সেটা আমি চাচ্ছিলাম আসলে। বলতে লজ্জা লাগছিল যেহেতু। বাতিটা আমি তার বলার সাথে সাথে জ্বালাই, এক মুহূর্ত দেরি করি না এবং জ্বালাবার পর তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমার সমস্যা কি? আসলে সমস্যা কিন্তু রাসেল ভাই আমার নিজেরও ছিল। তো সে বললো যে আমার কেন জানি একটু ভয় লাগছে। আমি বলছি ভয়টা কিসের জন্য, মানে কি? বলছে আমার একটু মনে হচ্ছে যেন ঘরের মধ্যে কেউ আছে। রাসেল ভাই, এই মুহূর্তে আমার অস্বস্তিটা ভয়ে পরিণত হয়। তখনই আমার অস্বস্তিটা ভয়ে পরিণত হতে শুরু করে, কারণ বিষয়টা একটু আগে আমিও ফেস করছিলাম যে আমার একই অনুভূতি দুইজনে। কিন্তু রাসেল ভাই, বিষয়টা হতে পারত আমার ক্ষেত্রে হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু আমার ওয়াইফ তো সারাদিন বাসায় ছিল, সে শ্মশানেও যায়নি, সে বিষয়গুলো ফেসও করেনি। একদম। তখনই আমার মধ্যে ভয়টা কাজ করা শুরু করে এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন তোমার মধ্যে এই ধরনের অস্বস্তি হচ্ছে না? সে বলছে আমার বিছানার ডান পাশে জানলার পাশে মনে ছিল একটা অন্ধকার অবয়ব কি দাঁড়িয়ে আছে। রাসেল ভাই, এই বিষয়টা যে বিষয়টা সে আমার ডান পাশে ছিল, আমি আমার বিছানার ডান পাশে যা দেখলাম সেও ডান পাশে তা দেখি। এই পর্যায়ে কিন্তু আমি প্রচন্ড ভয় পেতে শুরু করলাম রাসেল ভাই। আজকে পর্যন্ত আমার পরিবারের কাউকে আমি এই কাহিনীটা ডিসক্লোজ করিনি, কারণ তারা হয়তো ভয় পাবে। তারপর সারা যেটা হলো, আমরা লাইট জ্বালিয়ে রাখলাম এবং এক পর্যায়ে যখন ভোরে ফজরের আজান পড়ে,
এখানে আরেকটা বিষয় উল্লেখ করার মতো, ফজরের আজান পড়ার সাথে সাথে রাসেল ভাই ঘরের ভারী বাতাসটা সম্পূর্ণভাবে হালকা হয়ে যায়। আমি এটা আসলে কিভাবে এক্সপ্লেইন করবো বুঝতে পারছি না, মানে এটা আমি জানি এবং আমার ওয়াইফ জানি, ঠিক সেই মুহূর্তে ঘরের পরিবেশটা সাডেনলি চেঞ্জ হয়ে যায়, মানে র্যাম্পেন্টলি চেঞ্জ যাকে বলা হয়। এবং এরপর আমরা ঘুমিয়ে পড়ি, নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ি, সমস্যা হয় না তারপরে, এরপর আর কোনো সমস্যা হয় না। কিন্তু রাসেল ভাই, আমি নিজেকে কোন অবস্থাতেই ভীতু দাবি করবো না, কারণ আমি জীবনে অনেক ঘাত প্রতিঘাত মুখোমুখি হয়ে আজকে জীবনে এই অবস্থায় এসেছি। কিন্তু সেই দিনের পর থেকে আজকে পর্যন্ত আমি রাতে একা রুমে শুতে ভয় পাই। এখনো পর্যন্ত আমি রাতে একা শুতে ভয় পাই। তার মানে আপনার সেই দিনের সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে যে আপনি না হয় শ্মশানে গিয়েছিলেন, আপনার সাথে না হয় অস্বাভাবিক লেগেছে একটা, মানে আমি একটা কালো বিড়ালকে দেখেছি বা এগুলো আমার সাইকোলজিক্যালি আমার নেগেটিভ হতে পারে। বাট যখন আপনি বাসায় আসলেন, আপনি তো কোনো কিছু শেয়ার করেননি, বাট আপনার ওয়াইফ হঠাৎ করে, এবং শেয়ার করার মতো সময় তো পাওয়া যায়নি, রাইট, এবং তিনি যখন ভয় পেতে শুরু করলেন তখন আপনার মেইন খটকাটা লাগলো যে ও কেন ভয় পাচ্ছে, ও কেন ভয় পাবে, আমি তো ওর সঙ্গে কোনো কিছু শেয়ার করলাম না, তার মানে সেখানে সামথিং ওয়াজ হ্যাপেনিং দ্যাট ডে। একদম। এবং রাসেল ভাই, আমার জীবনে আরো অনেক ছোটখাটো ঘটনা আছে, তবে সেই দিনের ঘটনাটা সবচাইতে ভয়ের ছিল। আমি জানি না শ্রোতারা কতটুকু ভয় পাচ্ছে, তবে আমি একটু শ্রোতাদেরকে বলবো এই ঘটনাটা আসলেই ভয়ঙ্কর ছিল। এবং আরেকটা কথা রাসেল ভাই আমি বলে যেটা শেষ করব, যে এই ভূত এফএমটা একটা সময় ছিল যখন খুব মজা করার জন্য শুনতাম, কিন্তু এখানে বিভিন্ন কাহিনী শুনতে শুনতে আমার মনে হয়েছে ভূত এফএমটা একটা বিশাল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা এসে আমরা আমাদের কথাগুলি শেয়ার করতে পারছি, যেটা যে কোনো জায়গায় গিয়ে শেয়ার করা সম্ভব হয় না। লোকজন হাসাহাসি করে, অনেকে স্মার্টনেস দেখাতে গিয়ে এগুলিকে ইগনোর করতে চায়, তখন স্বাভাবিকভাবেই নিজের কথাগুলি, মনের কথাগুলিকে চেপে চলে আসতে হয়। রেডিও ফুর্তি কর্তৃপক্ষকে এবং ভূত এফএম কর্তৃপক্ষকে এই কারণে ধন্যবাদ দিচ্ছি, এখানে এসে আমরা আমাদের মনের কথা শেয়ার করতে পারছি। এবং এই ভূত এফএম এ অনেক কাহিনী শুনেছি যেগুলো আমার ঘটনা থেকে অনেক বেশি ভয়ঙ্কর, কিন্তু তারা আজকে রেডিও ফুর্তির এই ভূত এফএম অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে ঘটনাটা শেয়ার করতে পেরেছে। এই জন্য রেডিও ফুর্তি কর্তৃপক্ষ আপনাকে এবং ভূত এফএম কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং কোটি কোটি দর্শক, এই দর্শক বলবো না, কোটি কোটি শ্রোতা এই অনুষ্ঠানটা শুনে, এবং বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রিয়েলিটি শো এই মুহূর্তে আমি বলবো। তো এই অনুষ্ঠানটির জন্য আমার শুভেচ্ছা থাকলো, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। মোস্ট ওয়েলকাম সৈকত দাস গুপ্ত, এবং আশা করছি যে আপনাদের সবার ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছি যে ঝটপট কিছু আমরা কমেন্ট পড়ে ফেলবো, এবং কমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আহমেদ রবিন আমাদের স্ক্রিনশট পাঠিয়েছেন, আমি তো সেই মাহমুদ আমাদের এখানে লিখেছেন হ্যালো ভাইয়া কেমন আছেন, স্ক্রিনশট পাঠিয়েছেন আমাদেরকে। এম কে হাসান ওমান থেকে শুনছেন এবং স্ক্রিনশট পাঠিয়েছেন। আমি এস জে ময়মনসিংহ থেকে আমাদের স্ক্রিনশট পাঠিয়েছেন, শুনছেন আমাদেরকে অ্যাপ দিয়ে। এমডি সুজন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন লিয়াকত ইসলাম, এছাড়া আমাদের সাথে রয়েছেন এইচ আর রাজকুমার, রবিন হাবিব আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন পাপুন মন্ডল, এইচ আর রাজকুমার আবারও লিখেছেন, শাহনাজ রূপন্স আমাদের সাথে আছেন, শাহনাজ, এছাড়া প্রীতুষ আমাদের সঙ্গে আছেন, রাজীব হাসান আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন তিনি আমাদের সাথে রয়েছেন। দেখতে পাচ্ছি এমডি শেখ জুয়েল, এছাড়াও আছেন আমাদের সাথে আজমুল শেখ, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে নিজাম উদ্দিন সহ আরো অনেকে। আর যে রাস্তাল যে পেজটা রয়েছে ভূত এফএম সেখান থেকে পড়লাম। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ সুজন সরকার, রেডিও ফুর্তির পেজে চলে আসছি। নাজমুল খান আমাদের সাথে রয়েছেন, লেবানন থেকে শুনছেন তিনি লাইভ, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আব্দুল জাবির আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি মোহাম্মদ সুজন সরকার লিসনিং ফ্রম সাউথ আফ্রিকা, ও মাই গড। এবং তিনি বলছেন যে তিনি এবং মোবারক তারা সবাই তারা দুজন একসঙ্গে আছেন, ফুর্তি অ্যাপ দিয়ে শুনছেন এবং ভলিউম ফুল করে শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাসুদুল মুন্সি, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ইকারাস হুসাইন, রাজশাহী থেকে শুনছেন তিনি আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। দিনাজপুর থেকে আছেন রাফসান জনি, ইন্ডিয়া থেকে শুনছেন সাইমন সাগর, ভলিউম ফুল আছে, অ্যাপের ছবি আপ করেছেন। মোহাম্মদ সুজন সরকার লিসনিং ফ্রম সাউথ আফ্রিকা সাইড পড়েছি আপনারটা আজকে দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে এমডি আলামিন আছেন, নোয়াখালী থেকে শুনছেন আমাদের সঙ্গে। তমাল অ্যাপ দিয়ে আমাদের সাথে শুনছেন, দেওয়ান অ্যাপ দিয়ে শুনছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি। খোকা শুনছেন কুয়েত থেকে, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ডিএস নিলয় সহ আরো অনেকে আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি। রনি ফুলবাগ সিলেট থেকে আমাদের সঙ্গে, SH আবরার রয়েছেন হাজারিবাগ থেকে, সানি কুমিল্লা থেকে আছেন, পারভেজ আমাদের সাথে, তামান্না আছেন আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে, রানা চিটাগং থেকে রয়েছেন, লাস্ট স্টোরিটা জোশ ছিল আমাদের সাথে রয়েছেন সাজিদ, এছাড়া আমাদের সাথে বরিশাল থেকে আমাদের সাথে রয়েছেন উৎস, রয়েছেন মৃদুল, রয়েছেন ধানমন্ডি থেকে, জুবায়ের রয়েছেন আমাদের সঙ্গে সিলেট থেকে, আমাদের সাথে রয়েছেন ইনামুল উত্তরা থেকে, বিনয় বরিশাল থেকে আমাদের সাথে রয়েছেন, সালাম আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন সাগর সাওয়াদ আমাদের সাথে রয়েছেন, তুর্য আছেন, রানা আছেন চিটাগং থেকে, এবং এছাড়া রয়েছেন হেলাল হাসনাবাদ থেকে, রনি আছেন আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি পিয়াস
এবং তার ওয়াইফ কথা দুজন একসঙ্গে রয়েছেন। জয় শ্যামলী থেকে আমাদের সাথে আছেন, পারভেজ এবং তামান্না আমাদের সাথে রয়েছেন ময়মনসিংহ থেকে, একবার বলেছি আপনাদের নামটা। পাখি রয়েছেন ঢাকা থেকে, সাজিদ রয়েছেন, হাসান রয়েছেন, কবির জিঞ্জিরা থেকে রয়েছেন, এমডি জিজান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন রিয়াজুল ইসলাম, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আতিক বিএল কলেজ খুলনা থেকে, এনামুল উত্তরা থেকে আমাদের সাথে রয়েছেন জয়, এছাড়া আমাদের সাথে রয়েছেন আরো অনেকে। আজকের মতো আমাদের শেষ করতে হবে এখনই, যাওয়ার আগে আমরা বলি যে নেক্সট এপিসোড তো আমরা ঢাকা থেকে করবো, তাই না? সুতরাং আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের স্টোরিজ দরকার, অ্যান্ড আপনাদের ঘটনাগুলো আপনারা কিভাবে পাঠাবেন আমাদেরকে। আপনাদের ঘটনাগুলো পাঠাতে হলে আপনারা চলে যান আমাদের ইমেল অ্যাড্রেসটা লিখে রাখুন, বা আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে, এবং এছাড়াও আপনারা যারা অডিও ক্লিপ ছাড়াও যারা হচ্ছে আপনি আপনার ঘটনা লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে। এবং আমাদেরকে এছাড়াও আপনারা যারা আছেন আমাদের সাথে ফেসবুকে সবসময় সারা সপ্তাহ জুড়ে কমেন্ট করতে পারেন। আমরা ফেসবুকে আপনাদের কমেন্টগুলো দেখি, আপনাদের কমেন্টগুলো আপনাদের মাঝে মাঝে আপনাদের যে সমস্ত ইনবক্স করেন, আপনারা মেসেজ পাঠান, সেগুলো আমরা উত্তরও দিই। এবং সেই জন্য আমাদের পাঠাবেন। আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে ঢাকা থেকে। চিটাগংয়ের স্মৃতি নিয়ে ফিরে যেতে হবে আমাদের আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।